আসসালামু আলাইকুম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী যারা আছো, তোমাদের জন্য আজকে আমাদের অতি গুরুত্বপূর্ণ 35টি এমসিকিউ ক্লাস 2। কত নাম্বার ক্লাস? 2। আগেও একটা ক্লাস দিয়েছি, যারা দেখোনি এই ভিডিওর কমেন্টে লিঙ্ক দেওয়া থাকতেছে, তোমরা সেটা দেখে নিবা। আজকে আরও 35টা এমসিকিউ সলভ করব। কয়টি সলভ করব? 35টা। এবং এই 35টা এমসিকিউ থেকেও তোমাদের পূর্বের ক্লাসের মতো এখান থেকেও তোমাদের পরীক্ষায় নিশ্চিত তোমরা কমন পেয়ে যাবা। তো তোমাদের এই জিনিসগুলো করতে গেলে আরও একটু তোমাদেরকে গুরুত্বের সাথে করতে হবে। সেটা হচ্ছে কি, এই যতগুলো এমসিকিউ করাবো সেগুলো করানোর মধ্যে প্রত্যেকটা টপিক আমি বিশ্লেষণ করে দিব। তো সেই টপিকগুলো যেন ধারণা ক্লিয়ার থাকে, একটু চেঞ্জ করে দিলে তোমরা আর পারো না, এই বিষয়গুলো যেন না থাকে। অনেক সময় আছে মনে করতেছে যে অনেক সময় আস্তে আস্তে পড়বো, এখন দিছে পরে দেখবো না, ভিডিওটা সেভ করে রাখি। তো এই সব নিয়ত না করে এখন থেকে পড়ো, পরীক্ষা খুবই সহজ হবে। এখন কথা হচ্ছে যে তুমি যখন মনে করবা যে কালকে পড়বো, পরশু দিন পড়বো, দেখবা যে একটা সময় তোমার হাতে 3-4 মাস 6 মাস সময় ছিল, কিন্তু দেখো এখন সময় হয়ে গিয়েছে 2 মাসের মতো। তো এরপরে তুমি দেখবা কি একটা সময় তোমার হাতে সময় আছে 5 দিন, তখন এদিক সেদিক ছোটাছুটি করবা, তখন কিন্তু লাভ হবে না ভাইয়া। তো এখন থেকে এই মুহূর্তে থেকে পড়তে বসো, খাতা কলম নিয়ে বসো, এবং যেগুলো সলভ করাবো সেগুলো খাতা একটু লিখে ফেলো, দেখবা প্র্যাকটিসটাও হয়ে যাবে, ভয় ভীতি সব দূর হয়ে যাবে। তো আজকের ক্লাসটি আমরা কথা না বাড়িয়ে এখনই শুরু করব। তো আমরা দেখি 1 নং এমসিকিউতে কি আছে। প্রথম এমসিকিউতে বলছে হিসাব বিজ্ঞানের ইনপুট ও আউটপুট কি। হিসাব বিজ্ঞানের ইনপুট ও আউটপুট কি। প্রথম বলছে ইনপুট কি, এরপরে বলতেছে যে আউটপুট কি। তাহলে ইনপুট আর আউটপুট কি? দেখো ইনপুট মানে কি, যেটা দিয়ে আমরা শুরু করি, অর্থাৎ হিসাব বিজ্ঞানের শুরু হয় কোনটা দিয়ে। দেখো আমরা হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার, যেখানে আমরা ঘটনা ও লেনদেনের পার্থক্য দিয়ে কিন্তু আমরা হিসাব বিজ্ঞানটা শুরু করি, এবং যে সমস্ত ঘটনার লেনদেন সেগুলোকেই আমরা হিসাব বিজ্ঞানে ইনপুট আকারে প্রবেশ করাই। তাহলে হিসাব বিজ্ঞানের ইনপুট হচ্ছে লেনদেন। হিসাব বিজ্ঞানের ইনপুট কি? হিসাব বিজ্ঞানের ইনপুট হচ্ছে লেনদেন। হিসাব বিজ্ঞানের ইনপুট হচ্ছে লেনদেন, অর্থাৎ লেনদেন না হলে সেসব ঘটনা আমরা হিসাব বিজ্ঞানে গ্রহণযোগ্য হিসাবে ধরি না। এরপরে রয়েছে আউটপুট। সর্বশেষ যে বিষয়টি আমাদের আউটপুট হিসাবে কাজে লাগে, আউটপুট হিসাবে যে বিষয়টি কাজে লাগে সেটা কি? দেখো আমাদের হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা, বা প্রধান উদ্দেশ্য যদি বলি আমরা, বাহ্যিক যারা ব্যবহারকারী আছে তাদেরকে তথ্য সরবরাহ করা। তো এই তথ্য সরবরাহ হচ্ছে আউটপুট। এই তথ্য সরবরাহ হচ্ছে কি? আউটপুট। তথ্য সরবরাহ করা কি? আউটপুট। এখন এই তথ্য সরবরাহ করা যদি আউটপুট হয়ে থাকে, তাহলে এই তথ্য সরবরাহ আমরা কিসের মাধ্যমে করি? এই তথ্য সরবরাহ আমরা কিসের মাধ্যমে করি? এই তথ্য সরবরাহ আমরা আর্থিক বিবরণীর যে বিবরণী সমূহ রয়েছে, আর্থিক বিবরণীর যে বিবরণীগুলো রয়েছে, আর্থিক বিবরণীর যে 4টি বিবরণী রয়েছে এবং নোট ও টিকা রয়েছে, এইগুলোর মাধ্যমে আমরা মূলত তথ্য সরবরাহ করি। তাহলে আমরা বলতে পারি ইনপুট আকারে বলতে পারি আমরা লেনদেনকে, এবং আউটপুট আকারে বলতে পারি আর্থিক বিবরণী, যেটা হচ্ছে তথ্য সরবরাহ করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখি অপশনগুলোতে কি রয়েছে। জাবেদা ও খতিয়ান, সুবিধা গ্রহণ ও প্রদান, প্রাপক ও দাতা, সর্বশেষ যেটি রয়েছে লেনদেন ও আর্থিক বিবরণী। তাহলে লেনদেন হচ্ছে আমাদের ইনপুট এবং আর্থিক বিবরণী হচ্ছে আমাদের আউটপুট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা তাহলে অ্যান্সার নিচ্ছি ডি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে? ডি। এই প্রশ্নের অ্যান্সার হবে ডি। ওকে, এরপরে 2-এ যদি যাই, ক্রয় জাবেদা হতে সাধারণত কখন সাবসিডিয়ারি খতিয়ানে পোস্টিং দেওয়া হয়? তাহলে ক্রয় জাবেদা, ক্রয় জাবেদাতে কি লেখা হয় আগে আমাদেরকে জানতে হবে, যে ক্রয় জাবেদায় আমরা কোন লেনদেনগুলো লিখি বা কোন লেনদেনগুলো লিপিবদ্ধ করি ক্রয় জাবেদাতে। তাহলে ক্রয় জাবেদাতে আমরা সকল প্রকার বাকিতে ক্রয়, কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করি? বাকিতে ক্রয়। বাকিতে ক্রয় লিপিবদ্ধ করি হচ্ছে ক্রয় জাবেদায়। তাহলে ক্রয় জাবেদায় আমরা কি লিপিবদ্ধ করি? সকল প্রকার বাকিতে ক্রয়, অর্থাৎ বাকিতে ক্রয় হলেই সেগুলো আমাদের ক্রয় জাবেদায় যাবে। এখন এই ক্রয় জাবেদার 2টা উপাদান আছে। ক্রয় জাবেদার 2টা উপাদান আছে, একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে প্রদেয় হিসাব। একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা কি? প্রদেয় হিসাব। একটি হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, আর একটি হচ্ছে প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ক্রেডিট, যেহেতু বাকিতে ক্রয় করা হচ্ছে, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। এখন এই প্রদেয় হিসাব বা পাওনাদার তো আর একটা থাকে না, পাওনাদার অনেক থাকে। ধরো মিস্টার এ এর কাছের থেকে, মিস্টার এ এর কাছ থেকে ক্রয়, তারপরে বি এর কাছ থেকে ক্রয়, তারপরে সি নামক ট্রেডার্সের কাছ থেকে ক্রয়। তাহলে এই যে পাওনাদার, এরা হচ্ছে আমাদের সাবসিডিয়ারি, মানে পাওনাদারের অন্তর্ভুক্ত সহকারী খতিয়ান। তাহলে এই পাওনাদার বা প্রদেয় হচ্ছে আমাদের মেইন খতিয়ান বা প্রধান খতিয়ান, মেইন বা প্রধান খতিয়ান, প্রধান খতিয়ান। আর এই যে মিস্টার এ বি সি বা এ ট্রেডার্স, বি ট্রেডার্স, সি ট্রেডার্স, যেগুলো আমরা ধরি না কেন, এইগুলো হচ্ছে আমাদের জন্য সহকারী খতিয়ান। তাহলে এগুলো কি? সহকারী খতিয়ান, সহকারী খতিয়ান, সহকারী খতিয়ান, সহকারী খতিয়ান। এখন আমাদেরকে বলেছে
যে এই যে বাকিতে ক্রয় এবং প্রদেয় হিসাব, এখান থেকে আমরা কখন সাবসিডিয়ারি খতিয়ানে, সাবসিডিয়ারি খতিয়ান মানে হচ্ছে সহকারী খতিয়ান, সাবসিডিয়ারি খতিয়ান মানে কি সহকারী খতিয়ান, তাহলে এই সহকারী খতিয়ানে আমরা কখন ট্রান্সফার করি বা পোস্টিং করি, অর্থাৎ প্রদেয় হিসাব থেকে আমরা সহকারী খতিয়ানে কখন ট্রান্সফার করি, প্রদেয় হিসাব থেকে সহকারী খতিয়ানে আমরা কখন ট্রান্সফার করি। দেখো প্রদেয় হিসাব থেকে সহকারী খতিয়ানে ট্রান্সফার করা হয় দৈনিক, কখন করা হয় দৈনিক, দৈনিক করা হয় মানে প্রতিদিন করা হয় দৈনিক, দৈনিক। আর দেখো এই যে ক্রয় হিসাব থেকে যদি বলতো যে আমাদের প্রধান লেজার বা হচ্ছে মেন লেজারে কখন ট্রান্সফার করা হয়, সেটা হতো মাসিক, কিন্তু আমাদের সাবসিডিয়ারি লেজারে কখন করা হয় দৈনিক করা হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে দৈনিক। দৈনিক রয়েছে অপশন এ তে, দৈনিক রয়েছে কোথায় অপশন এ তে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রত্যেকটা এমসিকিউ আমাদেরকে এভাবে ব্যাখ্যা সহকারে পড়া উচিত, যেন এই এমসিকিউটার মধ্যে কি কি আছে, এই এমসিকিউ থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে, এগুলো আমাদেরকে বুঝে বুঝে পড়া উচিত। একটা এমসিকিউ এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা থিওরিটিক্যাল এমসিকিউ, মুখস্থ করলেই হবে, আসলে মুখস্থ করার বিষয় না। দেখো এই এর ভিতরে কত আলোচনা আছে, যে সহকারী খতিয়ানের কথা বললাম, প্রধান খতিয়ানের কথা বললাম, ক্রয় জাবেদায় কি কি যায় এগুলো বললাম, তারপরে সহকারী খতিয়ান না এসে আমাদের কি আসতে পারে, প্রধান খতিয়ান বা মেন লেজারে কখন, বা হচ্ছে কন্ট্রোল লেজারে, প্রধান লেজার না বলে তোমরা কন্ট্রোল লেজারও বলতে পারো। কি বলতে পারো, এই প্রধান লেজারকে বলতে পারো কন্ট্রোল লেজার। কি বলতে পারো, কন্ট্রোল লেজার, কন্ট্রোল লেজার, কন্ট্রোল লেজার। তাহলে এই যে আলোচনাগুলো এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে এই খুঁটিনাটি বিষয়গুলো যদি আমরা জানি, প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা টপিক যদি বুঝে বুঝে পড়ি, তোমাদের একটু ঘুরায় দিলে তাহলে আর তোমরা ভুল করবে না, কনফিউজ হয়ে যাবে না। আর যদি তোমার এই সংক্রান্ত জ্ঞানগুলো না থাকে, এরকম গভীর নলেজ যদি না থাকে, তাহলে কিন্তু তোমরা কনফিউজ হয়ে যায়। একটু চেঞ্জ করে দিলেই আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই, নার্ভাস হয়ে যাই। তো এই নার্ভাসনেস কাটানোর জন্য আমাদেরকে প্রত্যেকটা টপিক এমসিকিউ পড়ার সময় একটু ব্যাখ্যা সহকারে পড়তে হবে, যে কোন আইটেম দিয়ে কি হয়, প্রত্যেকটা অপশনে কি আছে, এগুলো একটু আমাদেরকে দেখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 3-এ যাই। একটি লাভ উপার্জনকারী কোম্পানির মুনাফা হলে ইনকাম সামারি অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য নিচের কোন জাবেদা দাখিলার প্রয়োজন হয়। তাহলে দেখো এখানে বলছে মুনাফা হলে, কি হলে মুনাফা হলে, তাহলে আমাদের বুঝতে হবে মুনাফা বা লাভ হয়েছে। তাহলে লাভ হচ্ছে এক ধরনের আয় সংক্রান্ত হিসাব। আমরা জানি ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলার মাধ্যমে, কিসের মাধ্যমে, সমাপনী দাখিলার মাধ্যমে, সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রি, এখানে দেখো ক্লোজ করার কথা বলতেছে, তাহলে সমাপনী দাখিলা, সমাপনী দাখিলার মাধ্যমে, সমাপনী দাখিলার মাধ্যমে কি কি বন্ধ হয়, কোন কোন হিসাব বন্ধ হয়, আয় ব্যয়, আয় ব্যয়, উত্তোলন, লভ্যাংশ, উত্তোলন বা লভ্যাংশ হিসাব বন্ধ হয়, লভ্যাংশ হিসাব বন্ধ হয়, যেগুলোকে আমরা অস্থায়ী হিসাব বলছি, যেগুলোকে আমরা কি বলছি, অস্থায়ী হিসাব। তাহলে এই যে অস্থায়ী হিসাবগুলো বন্ধ হয়, এখন এই যে মুনাফা, মুনাফা হচ্ছে আয়, মুনাফা হচ্ছে কি আয়, তাহলে আয় বন্ধ করার পর আয়কে আমরা বন্ধ করি ইনকাম সামারি অ্যাকাউন্টে, ক্লোজিং বা সমাপনী দাখিলার মাধ্যমে ইনকাম সামারি অ্যাকাউন্টে নিয়ে যেয়ে বন্ধ করি। এখন এখানে প্রশ্নটা আগে বুঝতে হবে। দেখো মুনাফা হলে ইনকাম সামারি অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য কি বলতেছে, আবারও দেখো ইনকাম সামারি অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য, ইনকাম সামারি অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য। তাহলে এই যে ইনকাম সামারি অ্যাকাউন্ট, এইটা আসছে কোথা থেকে, এটা আসছে এই যে মুনাফা আয় জাতীয় হিসাব আমরা বন্ধ করেছি, যখন আয় জাতীয় হিসাব বন্ধ করে কি আনছি, ইনকাম সারাংশ, ইনকাম সামারি বা আয় সারাংশ হিসাব আনছি। এটা কিভাবে আনছি আমি যদি তোমাদেরকে একটু দেখাই, যখন মুনাফা হয়েছে তখন আমরা লিখছি মুনাফা তো একটি আয়, তাহলে বা নেট লাভ হচ্ছে একটি আয়, তাহলে নেট লাভকে আমরা যদি আয় সারাংশ হিসাব বা মূলধন হিসাবে স্থানান্তর করতে যাই, তখন আমাদেরকে কি করতে হয়। দেখো যখন আমাদের নেট আয় হয়, সেটাকে বন্ধ করার জন্য, আয় একটা হচ্ছে অস্থায়ী হিসাব বা নামিক হিসাব, এই নামিক হিসাবকে বন্ধ করার জন্য দেখো আয়কে আমাদের ডেবিট করতে হয়, বা নেট মুনাফাকে কি করতে হয়, নেট মুনাফা বা লাভ, এখানে মুনাফা বলছে, হ্যাঁ নেট মুনাফাকে করতে হয় ডেবিট, নেট মুনাফার জের থাকে ক্রেডিট, নেট মুনাফা স্বাভাবিকভাবে কি ক্রেডিট, কিন্তু আমরা যখন আয় সারাংশ হিসাব এনে এই নেট মুনাফা বা নামিক হিসাবটা যখন বন্ধ করব, এটা হচ্ছে একটা নামিক হিসাব, এটা যখন বন্ধ করব তখন আমাদেরকে এটা ডেবিট করতে হবে, এটা ডেবিট করতে হবে। পাশাপাশি কি ক্রেডিট করতে হবে, আয় সারাংশ হিসাব ক্রেডিট করতে হবে, আয় সারাংশ হিসাব ক্রেডিট করতে হবে, আয় সারাংশ হিসাব ক্রেডিট, আয় সারাংশ হিসাব ক্রেডিট করতে হবে। তাহলে এই যে আয় সারাংশ হিসাব ক্রেডিট করলাম, তাহলে আয় সারাংশ হিসাব আগে ছিল না, আয় সারাংশ হিসাব আগে ছিল না, এই অংশটা দেখো আগে ছিল না, তো এটা আমাদের নতুন আসছে। এখন পরবর্তীতে এই আয় সারাংশ হিসাবও আরো একটা অস্থায়ী হিসাব, আয় সারাংশ হিসাব কি আরেকটি অস্থায়ী বা নামিক হিসাব, আরেকটি অস্থায়ী বা নামিক হিসাব। তাহলে এই অস্থায়ী হিসাবটা আমাদেরকে বন্ধ করতে হবে। তাহলে বন্ধ করতে হলে কি করতে হবে, এই আয় সারাংশ যেহেতু ক্রেডিট জের হয়েছে, তাহলে আমাদের এইটা আবার ডেবিট করতে হবে।
তাহলে এই প্রশ্নটাই তোমাদের কাছে জানতে চেয়েছে যে ইনকাম সামারি বা আয় সারাংশ হিসাব ক্লোজ করার জন্য নিচের কোন জাবেদা দাখিলা দিতে হবে। তাহলে এখন যেখানে আছি এইটা হচ্ছে আমাদের মূল আলোচনা। এতক্ষণ যা করলাম এটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস আলোচনা, মানে এটা বোঝার জন্য তোমাদেরকে পূর্বের আলোচনাগুলো বুঝতে হবে। এখন যতটুকু করবো এটা হচ্ছে আমাদের অ্যান্সার করার জন্য। দেখো ইনকাম সামারি বা আয় সারাংশ হিসাব বন্ধ করার জন্য নেট মুনাফা হলে আমরা দেখতে পাচ্ছি আয় সারাংশ হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে এটা বন্ধ করতে হলে এটাকে আমাদেরকে ডেবিট করতে হবে। কি করতে হবে? এইটাকে আমাদেরকে ডেবিট করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব, আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট করলাম। আয় সারাংশের ইংরেজি হচ্ছে ইনকাম সামারি, আয় সারাংশের ইংরেজি কি? ইনকাম সামারি। আর ক্রেডিট কি করব? আমরা যদি মূলধন যদি এক মালিকানা হয় সেক্ষেত্রে আমরা মূলধন হিসাবে ক্রেডিট করব। কি করব? মূলধন। আর যদি যৌথ মূলধনী কোম্পানি হয়, যদি যৌথ মূলধনী কোম্পানি হয় তাহলে আমরা সংরক্ষিত আয় কি লিখব? সংরক্ষিত আয় হিসাবে ক্রেডিট করব। সংরক্ষিত আয়, সংরক্ষিত আয় হিসাবে ক্রেডিট করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সংরক্ষিত আয়ের ইংরেজি কি? রিটেইন আর্নিংস। সংরক্ষিত আয়ের ইংরেজি কি? এটার নাম হচ্ছে রিটেইন আর্নিংস। রিটেইন আর্নিংস হচ্ছে ক্রেডিট, রিটেইন আর্নিংস হচ্ছে ক্রেডিট, রিটেইন আর্নিংস ক্রেডিট। আর আয় সারাংশের ইংরেজি কি? ইনকাম সামারি হচ্ছে ডেবিট, ইনকাম সামারি, ইনকাম সামারি হচ্ছে ডেবিট। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদেরকে এই যে ইনকাম সামারি অ্যাকাউন্ট যদি লাভ হয়, ইনকাম সামারি অ্যাকাউন্টের জের হয় ক্রেডিট, এই যে জের ক্রেডিট, এইটাকে বন্ধ করার জন্য আমরা ইনকাম সামারিকে করছি ডেবিট এবং পাশাপাশি রিটেইন আর্নিংস বা সংরক্ষিত আয়কে করছি ক্রেডিট। তাহলে দেখো ইনকাম সামারি ডেবিট আছে কোথায়? এইখানে ডেবিট আছে, পাশাপাশি ড্রয়িং থাকা এটা হচ্ছে ভুল। তবে দেখো ড্রয়িং ডেবিট আছে, ইনকাম সামারি ক্রেডিট আছে, তাহলে ড্রয়িং থাকা এটা ভুল। তবে রিটেইন আর্নিং ডেবিট, আমাদেরকে রিটেইন আর্নিং করতে হবে ক্রেডিট। তাহলে দেখো অপশন ডি তে আছে ইনকাম সামারি ডেবিট, রিটেইন আর্নিং ক্রেডিট। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট। তাহলে আমরা অ্যান্সার নিব অপশন ডি। অ্যান্সার নিব কি? অপশন ডি। এরপরে 4-এ যদি আমরা যাই, অগ্রিম প্রদত্ত প্রিমিয়ামের প্রারম্ভিক জের 2500 টাকা, সমাপনী জের 4000 টাকা, প্রিমিয়ামের খরচ বাবদ সমন্বয় করা হয় 2000 টাকা, প্রিমিয়াম বাবদ নগদ কত টাকা ব্যয় করা হয়েছিল? তাহলে দেখো প্রিমিয়াম মানে বিমা সেলামির কথা বলছে, অগ্রিম প্রদত্ত প্রিমিয়াম মানে অগ্রিম বিমা সেলামির কথা বলছে, প্রিমিয়াম মানে সেলামি, প্রিমিয়াম মানে কি? সেলামি। তাহলে অগ্রিম প্রদত্ত বিমা সেলামির প্রারম্ভিক জের ছিল 2500 টাকা। কত টাকা? 2500 টাকা। এবং সমাপনী জের 4000 টাকা। প্রিমিয়ামের খরচ বাবদ সমন্বয় করা হয় 2000 টাকা। তাহলে প্রিমিয়াম বাবদ নগদ কত টাকা দিয়েছি? তাহলে দেখো আমাদের অগ্রিম প্রদত্ত প্রিমিয়াম হচ্ছে এক প্রকার সম্পদ, অগ্রিম প্রদত্ত প্রিমিয়াম হচ্ছে এক প্রকার সম্পদ, এক প্রকার সম্পদ। তাহলে এই সম্পদ আমাদের শুরুতে ছিল 2500 টাকা। কত টাকা ছিল শুরুতে? 2500 টাকা ছিল। এখন শেষে এসে এটা কত হয়েছে? দেখো সমাপনী জের হয়ে গেছে 4000 টাকা। তাহলে এই যে 2500 থেকে 4000, 2500 থেকে 4000, তাহলে এইটা অগ্রিম সম্পদ যদি হতে হয় বা অগ্রিম সেলামি যদি প্রদান করা হয় তাহলে আমাদেরকে নগদ টাকা দিতে হয়েছে। দেখো আমি আবারও বলি, 2500 টাকা তোমার ছিল, একটা সম্পদ ছিল 2500 টাকা, সেটা বছর শেষে এসে 4000 টাকা হয়ে গেল। তাহলে এই যে মাঝখানের 1500 টাকা, মাঝখানের যে গ্যাপ এটা হচ্ছে 1500 টাকা। তাহলে এটা তুমি নগদে প্রদান করছো। এটা তুমি কিভাবে প্রদান করছো? নগদে প্রদান করছো, নগদে প্রদান করছো। না হলে তো এটা যে 4000 টাকা হইতো না, 2500 থেকে 4000-এ যেতে পারতো না যদি আমি নগদে আরো 1500 টাকা না দিতাম। পাশাপাশি দেখো উক্ত বছরে খরচ হয়েছে, উক্ত বছরে আবার খরচ হয়েছে 2000 টাকা। কত টাকা? 2000 টাকা। তাহলে এই 2000 টাকাও আমি দিয়েছি, এই 2000 টাকাও দিয়েছি, নাহলে তো খরচটা আর কি সমন্বয় করা যায়নি। তাহলে আমাদের এই দুইটার পার্থক্য হচ্ছে 1500 প্লাস হচ্ছে যে খরচ দিয়েছি ওইটা 2000। তাহলে এই মোট হচ্ছে 3500 টাকা আমরা নগদ প্রদান করেছি। মোট 3500 টাকা আমরা নগদ প্রদান করেছি। মোট নগদ প্রদান কত? 3500 টাকা নগদ প্রদান। এখন যদি এইটাকে প্রুফ করতে চাও তাহলে কিভাবে প্রুফ করতে পারো? দেখো তোমার শুরুতে ছিল 2500 টাকা, শুরুতে ছিল কত? 2500 টাকা। তুমি নগদ প্রদান করেছো 3500 টাকা। কত টাকা? 3500 টাকা। তাহলে তোমার জের হওয়ার কথা কত? জের হওয়ার কথা হচ্ছে 6000 টাকা, 6000 টাকা। তাহলে তোমার জের আছে কত? জের আছে হচ্ছে 4000, মানে সমাপনী জের আছে 4000। তাহলে মাঝখানে 2000 হচ্ছে তোমার খরচ, খরচ হচ্ছে 2000। এই 2000 তুমি খরচ বাবদ দেখিয়েছো, খরচ। তাহলে দেখো পুরাটা মিলতেছে। তাহলে আমরা নগদ প্রদান করছি কত? 3500 টাকা। এই নগদ প্রদানের বিষয়টা আমাদের কাছে জানতে চেয়েছে। এইখানে যতটুকু বললাম এটা প্রুফ করার জন্য যে আসলেই 3500 টাকা কিনা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ। আমাদের অ্যান্সার কি? এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 5-এ যদি আমরা যাই, মাসের শুরুতে খুচরা নগদ তহবিল ছিল 3000 টাকা। মাসের শুরুতে খুচরা নগদ তহবিল ছিল 3000 টাকা। সারা মাসে মোট খুচরা প্রদানের পরিমাণ 2400 টাকা।
2400 টাকা। অগ্রপ্রদত্ত পদ্ধতিতে মাসের শেষে খুচরা নগদের জের হবে কত? তাহলে দেখো আমরা অগ্রপ্রদত্ত খুচরা নগদান বইয়ের ক্ষেত্রে যে অ্যামাউন্টটা সবসময় প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে দিয়ে রাখে সেটাকে আমরা বলি ফ্লোট। সেটাকে কি বলি? ফ্লোট বলি। ফ্লোট। তাহলে এই যে ফ্লোট, দেখো বলছে মাসের শুরুতে খুচরা নগদ তহবিল জের ছিল 3000 টাকা। তাহলে এই যে ফ্লোট হচ্ছে 3000 টাকা। আমাদের ফ্লোট কত? 3000 টাকা। ফ্লোট হচ্ছে 3000 টাকা। তাহলে অগ্রপ্রদত্ত নগদান খুচরা নগদান বইয়ের ক্ষেত্রে ফ্লোট মাসের শুরুতেও যেটা হয় শেষেও সেটা হয়। তাহলে ফ্লোটের ক্ষেত্রে অগ্রপ্রদত্ত যদি হয়, অগ্রপ্রদত্তের ক্ষেত্রে ফ্লোট কি হয়? শুরুতেও যা শেষেও তাই। শুরুতে যা শেষেও তাই থাকবে। এখন কিভাবে থাকবে? অর্থাৎ এই যে 2400 টাকা খরচ হয়েছে, এই খরচটা কে করবে? এই খরচটা হচ্ছে প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে দিয়ে দিবে। তাহলে আমাদের আবার হচ্ছে ফ্লোট 3000 হয়ে যাবে। অর্থাৎ দেখো 3000 টাকা খরচ হয়েছিল, 3000 টাকা হচ্ছে আমাদের তহবিল ছিল বা ফ্লোট ছিল। তো খরচ হয়েছে হচ্ছে 2400 টাকা। মাসের শেষে এসে দেখলাম হাতে 600 টাকা আছে। এখন আবার আমাদেরকে হচ্ছে ক্যাশ হিসেবে প্রধান ক্যাশিয়ার 2400 টাকা খুচরা ক্যাশিয়ারকে দিয়ে দিবে। তাহলে 3000 টাকা আবার ব্যালেন্স হবে মাসের শেষে। তো এইটাই হচ্ছে ফ্লোট। তাহলে অগ্রপ্রদত্তের ক্ষেত্রে আমাদের মাসের শুরুতে যেটা হয় এটা হচ্ছে শুরুতে, শেষেও এটা। তাহলে শুরুতেও যা থাকবে শেষেও তাই থাকবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 3000 টাকা। তাহলে মাসের শেষে খুচরা নগদের জের কত হবে? 3000 টাকা। অগ্রপ্রদত্তের ক্ষেত্রে কত হবে? 3000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 6 যদি যাই, হিসাব চক্রের কোন ধাপের কাজ পরবর্তী হিসাবকালের প্রথম দিনে সম্পন্ন হয়? তাহলে হিসাবকালের একটা ঐচ্ছিক ধাপ আছে 2টি। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ আছে 2টি। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কয়টি? 2টি। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ আছে 2টি। কয়টি ধাপ আছে? ঐচ্ছিক ধাপ হচ্ছে মূলত 2টি। কয়টি? 2টি। যার একটা হচ্ছে কার্যপত্র, আর একটা হচ্ছে আমাদের বিপরীত দাখিলা। আর একটা কি? বিপরীত দাখিলা। ওকে। তো এই যে বিপরীত দাখিলা, একটা হচ্ছে কার্যপত্র, একটা হচ্ছে বিপরীত দাখিলা। এখানে আমাদের আলোচনা মূলত বিপরীত দাখিলা নিয়ে। বিপরীত দাখিলা নিয়ে। তাহলে এই যে বিপরীত দাখিলা, তো বিপরীত দাখিলা হচ্ছে আমাদের পরবর্তী হিসাবকালের শুরুতে দিতে হয়। কখন দিতে হয়? পরবর্তী হিসাবকালের শুরুতে দিতে হয়। কখন? পরবর্তী হিসাবকালের শুরুতে আমরা মূলত দিয়ে থাকি বিপরীত দাখিলা। কিসের ক্ষেত্রে? অগ্রিম ও বকেয়ার ক্ষেত্রে। অগ্রিম ও বকেয়ার ক্ষেত্রে। বকেয়া ভিত্তিক যে লেনদেনগুলো আছে এবং অগ্রিম যে লেনদেনগুলো হয়েছিল সেগুলোর ক্ষেত্রে আমরা পরবর্তী বছরের শুরুতে বিপরীত দাখিলা দিই। এখানে প্রশ্ন বলছে পরবর্তী হিসাবকালের প্রথম দিনে সম্পন্ন করা হয় মূলত বিপরীত দাখিলা। হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ যেটা, তাহলে হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ আছে বিপরীত দাখিলা, সেটা হচ্ছে পরবর্তী হিসাবকালে শুরুতে করা হয়। তাহলে দেখো এখানে বিপরীত দাখিলা আছে অপশন সি তে। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন সি। এরপরে 7 যদি আমরা যাই, 7 নং যে এমসিকিউ আমাদের রয়েছে, এবিসি কোম্পানির 1 জানুয়ারি 2020 তারিখে সম্পত্তির পরিমাণ ছিল 1 লক্ষ টাকা। তাহলে শুরুতে সম্পদ, এটা হচ্ছে শুরুতে এ ছিল হচ্ছে 1 লক্ষ টাকা এবং দায় মানে হচ্ছে এল ছিল হচ্ছে আমাদের 50,000 টাকা। এবং 31 ডিসেম্বর 2020 তারিখে 1,30,000 টাকার সম্পত্তি ও 34,000 টাকার দায় ছিল। তাহলে এল দেখলাম আমরা শেষে হচ্ছে 34 এবং হচ্ছে এ হচ্ছে শেষে, এটা হচ্ছে সমাপনী বা শেষে, বছর শেষে। ওকে। এখন বলছে এবিসি কোম্পানি উক্ত বছরে মুনাফা অর্জন করে কত? তাহলে দেখো আমরা যদি বছর শেষের ক্ষেত্রে দেখি, বছর শেষে কি হয়েছে দেখো তো। তাহলে বছর শেষে যদি সমাপনীর ক্ষেত্রে দেখি, সমাপনীর ক্ষেত্রে আমরা যদি হিসাব সমীকরণটা লিখি, সমাপনী হিসাব সমীকরণের ক্ষেত্রে আমরা যদি লিখি এ ইকুয়াল টু এল প্লাস ওই, তাহলে এ কত? 1,30,000 টাকা। এ হচ্ছে 1,30,000 টাকা। এল দেওয়া আছে, দেখো এল দেওয়া আছে কত? 34। তাহলে আমাদের ওই কত দেখো তো, এখানে কত দিলে হচ্ছে আমাদের এই দুইটা সমান হয়। তাহলে 1,30,000 থেকে ওই যদি আমি এখানে লিখি তাও তোমরা বের করতে পারবা। তাহলে দেখো 1,30,000 মাইনাস 34, 1,30,000 মাইনাস 34 হচ্ছে আমাদের বছর শেষের ওই। তাহলে বছর শেষের ওই হচ্ছে 96,000 টাকা। কত টাকা? 96,000 টাকা হচ্ছে বছর শেষে ওই। এটা হচ্ছে সমাপনী ওই হচ্ছে 96,000 টাকা বছর শেষে। এখন দেখো শুরুতে কি ছিল, এই যে শুরুর অংশটা হচ্ছে এখানে দেওয়া আছে। তাহলে দেখো শুরুতে কি ছিল? শুরুতে ছিল আমরা যদি শুরুটা লিখি বা প্রারম্ভিক লিখি,
প্রারম্ভিকের ক্ষেত্রে যদি লিখি এ ইকুয়াল টু এল প্লাস ওই, তাহলে দেখো এ দেওয়া ছিল 1 লক্ষ টাকা, এ দেওয়া ছিল কত 1 লক্ষ টাকা, এল দায় ছিল 50,000 টাকা, দায় ছিল কত 50,000 টাকা, দায় ছিল হচ্ছে 50,000 টাকা। তাহলে ওই কত দেখো, ওই কত, ওই হচ্ছে 100 মাইনাস 50, তাহলে ওই হচ্ছে দেখো কত, ওই হচ্ছে 50,000 টাকা, ওই হচ্ছে কত 50,000 টাকা। তাহলে শুরুতে ওই ছিল, শুরুতে মালিকানা সত্ত্ব ছিল 50,000 টাকা, আর বছর শেষে এসে মালিকানা সত্ত্ব দেখলাম আমরা 96,000 টাকা। দেখো শুরুতে ছিল কত, শুরুতে ছিল হচ্ছে আমাদের এই 50,000 টাকা, যেটা দেওয়া নেই আমরা বের করে নিয়েছি, যেটা আমরা এ থেকে মানে সম্পদ থেকে দায় বাদ দিয়ে আমরা মালিকানা সত্ত্ব পেয়েছি, শুরুতে হচ্ছে 50,000 টাকা, এবং বছর শেষের মালিকানা সত্ত্ব দেওয়া আছে 96,000 টাকা। তাহলে শুরুতে যে 50,000 টাকা ছিল সেটা মালিকানা সত্ত্ব হিসেবে 96,000 টাকায় কখন বৃদ্ধি পাবে? এটা কখন বৃদ্ধি পাবে? যখন আমাদের নিট লাভ বা আয় হবে, নিট লাভ বা হচ্ছে কি হবে, নিট মুনাফা লাভ বা আয় হবে। যখন কি হবে, এই যে 50,000 টাকা থেকে মালিকানা সত্ত্ব 96,000 টাকায় তখনই উন্নীত হবে যখন হচ্ছে আমাদের নিট আয় উক্ত বছরে বা মাসে হচ্ছে নিট আয় বা নিট মুনাফা বা আয় হবে। তাহলে আমরা লিখতে পারি এটা কেন হয়েছে, নিট মুনাফা বা আয়ের কারণে, নিট মুনাফা বা আয়ের কারণে। ওকে, তাহলে এই 50,000 টাকা থেকে 96,000 টাকা আসতে আমাদেরকে নিট মুনাফা বা আয় করতে হয়েছে, সেটা কত, সেটা হচ্ছে এই দুইটার পার্থক্য। সেটা কত হতে পারে 46,000 টাকা। এই দুইটার পার্থক্য কত, এই যে 96,000 থেকে 50,000 যদি বাদ দাও তাহলে আমাদের নিট মুনাফা আসে 46,000 টাকা। কত টাকা? 46,000 টাকা হচ্ছে নিট মুনাফা। তাহলে দেখো অপশন বি তে আছে 46,000 টাকা। তাহলে নিট মুনাফা উক্ত বছরে কত অর্জন করতে হবে? 46,000 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের নিট মুনাফা 46,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 8-এ যদি আমরা যাই, একটি হিসাবের জের 90 টাকা। কত টাকা? 90 টাকা, যা রেওয়া মিলের ভুল পাশে 2 বার লেখা হয়েছে। কয়বার? দেখো ভালো করে দেখো, ভুল পাশে, একটা কথা হচ্ছে ভুল পাশে আর একটা হচ্ছে 2 বার লেখা হয়েছে। অন্যান্য সবকিছু ঠিক থাকলে 2 পাশের পার্থক্য কত হবে? তাহলে দেখো রেওয়া মিলের ধরো ডেবিট জের আমরা ক্রেডিট পাশে ভুলবশত লিখছি, এটা যদি একবার লিখতাম তাহলে আমরা 2 দিয়ে গুণ করলে পার্থক্যটা বের করতাম যদি ভুল পাশে। দেখো আমি তোমাদেরকে লিখে দিই, নোটটা লিখে দিই। রেওয়া মিলের ক্ষেত্রে ভুল পাশে একবার লিখলে, একবার লিখলে 2 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করে বের করব, 2 দিয়ে গুণ করব। আর যদি ভুল পাশে যদি কোনো কারণে 2 বার লিখি, একই অ্যামাউন্ট যদি 2 বার লিখি, 2 বার লিখলে 3 দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করে কি করব? পার্থক্য নির্ণয় করব। দুইটা ক্ষেত্রে পার্থক্য নির্ণয় হবে, পার্থক্য নির্ণয় করব, 2 পাশের পার্থক্য নির্ণয় করব। তাহলে দেখো এখানে কি করছি আমরা, এই পাশে এখানে হচ্ছে আমরা একটা অ্যামাউন্ট যেটা ভুল পাশে, এখানে কথা কিন্তু ভুল পাশে লিখতে হবে। তাহলে ভুল পাশে 2 বার লিখছি, 2 বার লিখলে কত দ্বারা গুণ করব? 3 দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করব। তাহলে 3 দ্বারা গুণ করে আমরা 2 পাশের পার্থক্য নির্ণয় করব। তাহলে 90 গুণ 3, 90 গুণ 3, তাহলে 3 নং 27, অর্থাৎ 270 টাকা হচ্ছে 2 পাশের পার্থক্য। তাহলে 2 পাশের পার্থক্য কত? 270 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে সি। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি। 9-এ যদি আমরা যাই, আসবাবপত্র ব্যবসায়ী ক্রয়কৃত আসবাবপত্র দোকানের প্রয়োজনে। দেখো ক্রয়কৃত আসবাবপত্র, তাহলে আসবাবপত্র ব্যবসায়ীর পণ্য হচ্ছে আসবাবপত্র। তাহলে এই আসবাবপত্র ব্যবসায়ীর জন্য এক প্রকার পণ্য। এখন পণ্য হলে তারা কি করবে? পণ্য ক্রয় করলে তারা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করবে। কি হিসাবে লিপিবদ্ধ করবে? ক্রয় হিসাবে। পণ্য ক্রয় করলে তারা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করবে। পণ্য ক্রয় করলে তারা কি করবে? ক্রয় হিসাবে লিপিবদ্ধ করবে। আচ্ছা, দোকানের প্রয়োজনে ব্যবহার করলে, এখন সে তো পণ্য ক্রয় করছে, আসবাবপত্র ক্রয় করছে, এখন ওইখান থেকে যদি কোনো আসবাবপত্র নিজেরা ব্যবহার করে, ওই যে ক্রয়কৃত আসবাবপত্র যদি দোকানে নিজেদের প্রয়োজনে ব্যবহার করে, দোকানের প্রয়োজনে ব্যবহার করলে তার জন্য সমন্বয় জাবেদা কি হবে? তাহলে আমি পণ্য হিসেবে আসবাবপত্র ক্রয় করছিলাম, তখন আমরা লিখছিলাম ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বা নগদান হিসাব ক্রেডিট। এখন যখন ওইখান থেকে কিছু মানে 2-1টা আসবাবপত্র ধরো আমার দোকানেই প্রয়োজন, ধরো দোকানের অফিসের টেবিল এবং চেয়ার, তাহলে এই আসবাবপত্র ধরো আমি 1 ইউনিট মানে 1 একক মানে একটা চেয়ার এবং একটা টেবিল আমি হচ্ছে পণ্য হিসেবে ক্রয় করছিলাম, কিন্তু এখন আমি প্রতিষ্ঠানেই ব্যবহার করছি। তাহলে এই ক্ষেত্রে কি সমন্বয় দিতে হবে? দেখো এই ক্ষেত্রে আমরা তো ক্রয় করছিলাম, তাহলে মালিক মানে ব্যবসায়ী প্রতিষ্ঠান তো ওইটা
আর নগদ দিয়ে কিনবে না, বাইরে থেকে আবার নগদ দিয়ে কিনবে না, বরং যা আছে ওইটা দিয়েই ব্যবহার করা শুরু করে দিবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আসবাবপত্রকে ডেবিট করব। কি করব, আসবাবপত্রকে ডেবিট করব, যেহেতু আসবাবপত্র একটা সম্পদ। আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। এখন আমরা তো নগদে কিনি নাই, নগদে তো আগে কিনছিলাম পণ্য হিসেবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা যেহেতু প্রতিষ্ঠানে ব্যবহার করব, নিজেদের প্রতিষ্ঠানে, তাহলে ওইটা ক্রয় মূল্যে নিব। ওইটা কিভাবে কিনবো, ক্রয় মূল্যে কিনে আমরা ব্যবহার করব, ওটা নগদে করব না। তাহলে আমাদেরকে ক্রয়টাকে ক্রেডিট করে দিতে হবে। কি করতে হবে, ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা আসবাবপত্র হিসাব ডেবিট করব এবং ক্রয় হিসাবকে ক্রেডিট করব। আসবাবপত্র ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আসবাবপত্র ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট কোথায় আছে, অপশন বিতে আছে, অপশন বিতে আছে। তাহলে অ্যান্সার হচ্ছে বি। এরপরে 10-এ যদি যাই, সমাপন উত্তর রেওয়া মিলে কোন ধরনের হিসাব দেখানো হয়। তাহলে সমাপন উত্তর মানে হচ্ছে সমাপনী দাখিলা দেওয়ার পর। সমাপন উত্তর মানে কি, সমাপনী 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 দাখিলা, সমাপনী দাখিলা দেওয়ার পর, সমাপনী দাখিলা দেওয়ার পর যে রেওয়ামিল করা হয়, যে রেওয়ামিল করা হয়। তাহলে আমরা জানি একটা হিসাব চক্রে 3বার রেওয়ামিল করা হয়। কয়বার রেওয়ামিল করা হয়, 3বার। একবার হচ্ছে প্রথম রেওয়ামিল আমরা করি হচ্ছে মেন যে রেওয়ামিল, চতুর্থ ধাপে একবার রেওয়ামিল করি, চতুর্থ ধাপে একবার প্রথম রেওয়ামিল করি, চতুর্থ ধাপে একবার রেওয়ামিল করি। এরপরে ষষ্ঠ ধাপে রেওয়ামিল করি। এরপরে ষষ্ঠ ধাপে এসে, এরপরে ষষ্ঠ ধাপে এসে আমরা হচ্ছে সমন্বিত রেওয়ামিল করি। কি করি, সমন্বিত রেওয়ামিল করি, সমন্বিত রেওয়ামিল। একেবারে হিসাব চক্রের শেষে এসে আমরা সমাপন উত্তর অর্থাৎ সমাপনী দাখিলা দেওয়ার পর আরেকটা রেওয়ামিল করি, যেটাকে বলছি আমরা সমাপন উত্তর রেওয়ামিল। কি করি, সমাপন উত্তর রেওয়ামিল করি। এটা হচ্ছে তৃতীয় রেওয়ামিল, এটা হচ্ছে তৃতীয় রেওয়ামিল, তৃতীয়বার করি। তাহলে একটা হিসাব চক্রে আমরা 3বার রেওয়ামিল করি। তো এই যে তৃতীয়বার যে রেওয়ামিলটা করি সেটা হচ্ছে সমাপনী দাখিলা দেওয়ার পর। সেটা কখন করি, সমাপনী দাখিলা দেওয়ার পর। তাহলে এই যে সমাপনী দাখিলা দেওয়ার পর আমরা যে রেওয়ামিল করি, তাহলে সমাপনী দাখিলার মাধ্যমে আমরা কোন হিসাবগুলো বন্ধ করে দিই। দেখো এই সমাপনী দাখিলার মাধ্যমে আমরা মূলত নামিক বা অস্থায়ী হিসাবগুলো বন্ধ করে দিই। নামিক বা অস্থায়ী হিসাব যেগুলো আছে, অস্থায়ী বা নামিক হিসাব যেগুলো আছে সেগুলো বন্ধ করে দিই। এখন অস্থায়ী বা নামিক হিসাবের মধ্যে কি কি আছে, আয় ব্যয়, উত্তোলন, লভ্যাংশ, এগুলো হচ্ছে অস্থায়ী বা নামিক হিসাব। তাহলে এই নামিক হিসাবগুলো আমরা বন্ধ করে দিই, রেখে দিই কোনগুলো, স্থায়ী হিসাব। তাহলে রেখে দিই সমাপনী দাখিলার পরও যে এগুলো হচ্ছে আমরা বন্ধ করে দিই, এগুলো বন্ধ হয়ে যায়। আর থাকে কোনগুলো, বাকি থাকে হচ্ছে স্থায়ী হিসাব। বাকি থাকে কোনগুলো, স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব। কি হিসাব, স্থায়ী বা বাস্তবিক হিসাব, স্থায়ী বা বাস্তবিক হিসাব। এখন স্থায়ী বা বাস্তবিক হিসাবের মধ্যে কি কি আছে, স্থায়ী বা বাস্তবিক হিসাবের মধ্যে আছে সম্পদ, দায় এবং হচ্ছে মালিকানা সত্ত্ব। সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। এখন মালিকানা সত্ত্ব তো সবখানে ওই যদি হচ্ছে আমরা এক মালিকানার ক্ষেত্রে মূলধন ব্যবহার করি, যৌথ মূলধনের ক্ষেত্রে সংরক্ষিত মুনাফা বা সংরক্ষিত আয় ব্যবহার করি। তাহলে এগুলো হচ্ছে আমাদের স্থায়ী বা বাস্তবিক হিসাব। তাহলে আমরা বলছি যে সমাপনোত্তর রেওয়ামিলে কোন ধরনের হিসাব দেখানো হয়। তাহলে সমাপনোত্তর রেওয়ামিলে যেহেতু নামিক বা অস্থায়ী হিসাবগুলো আমরা বন্ধ করে দিই, তাহলে এই হিসাবগুলো আর দেখাতে পারবো না, মানে এগুলো তো নাই, এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে স্থায়ী বা বাস্তবিক হিসাব যেগুলো আছে এইগুলো হচ্ছে আমরা দেখাই, এগুলো হচ্ছে আমরা দেখাই। তাহলে দেখো কোন ধরনের হিসাব দেখাই, প্রথম অপশন এতেই রয়েছে বাস্তব হিসাব, তাহলে এটাই অ্যান্সার। অস্থায়ী হিসাব আমরা বন্ধ করে দিয়েছি, এটা দেখাই না। আয় বিবরণীর হিসাব হচ্ছে আয় ব্যয় হচ্ছে আমরা বন্ধ করে দিই। আয় বিবরণীর হিসাব কোনগুলো, আয় ব্যয়, যেটা হচ্ছে নামিক হিসাব, যেগুলো আমরা বন্ধ করে দিয়েছি। বিওসি উভয়ই, বিওসি হচ্ছে বন্ধ করে দিই, তাহলে বিওসি উভয়ই হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে এ। এরপর অ্যান্সার কি, এ। ওকে, এরপরে 11-তে যদি যাই, দেনাদার সঞ্চিতির প্রারম্ভিক জের ক্রেডিট 10,000 টাকা, এবছর আরো 15,000 টাকা দেনাদার সঞ্চিতি ধরা হলো। একজন দেনাদার থেকে 13,000 টাকা আর পাওয়া যাবে না। বছর শেষে দেনাদার সঞ্চিতির জের কত টাকায় হবে। তাহলে দেখো শুরুতে জের ছিল আমাদের 10,000 টাকা, শুরুতে জের ছিল কত, 10,000 টাকা। তাহলে শুরুতে ছিল আমাদের 10,000, শুরুতে ছিল 10,000 টাকা। এটা হচ্ছে দেনাদারের সঞ্চিতি মানে অনাদায়ী পাওনার সঞ্চিতির পরিমাণ বা কুঋণ সঞ্চিতির পরিমাণ শুরুতে ছিল হচ্ছে 10,000। শুরুতে কত ছিল, 10,000। এখন এর সাথে আমরা এবছর আরো 15,000 টাকা সঞ্চিতি ধরা হলো, মানে এটা আমরা অ্যাড করলাম, সঞ্চিতি হিসেবে কি করলাম, যোগ করলাম, সঞ্চিতি হিসেবে যোগ করেছি বা আরো অ্যাড করেছি। কত হাজার, 15,000। এখন আমাদের সঞ্চিতির পরিমাণ আছে 25,000। কত আছে, 25,000। এখন দেখা যাচ্ছে শেষে, বছর শেষে বা ওই হিসাবকালের শেষে বা মাসের শেষে দেখা যাচ্ছে যে 13,000 টাকা একজন দেনাদারের কাছ থেকে আদায় হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের কুঋণ, এটা হচ্ছে কি
কুরিন, তাহলে কুরিন হিসেবে এটা আমরা বাদ দিব, কুরিন হিসেবে এটা কি করব, বাদ দিব, কুরিন হিসেবে এটা আমরা মাইনাস করব। তাহলে মাইনাস কত, 13,000 টাকা, 13,000 টাকা যেহেতু পাওয়া যাবে না, এটা আমরা মাইনাস করে দেখাবো। তাহলে 12,000 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কত, 12,000 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে 12,000 টাকা ক্রেডিট। এবং সঞ্চিতি, সঞ্চিতি সকল প্রকার সঞ্চিতি হচ্ছে ক্রেডিট, সকল প্রকার সঞ্চিতি কি ক্রেডিট, সকল প্রকার সঞ্চিতি কি ক্রেডিট, শুধুমাত্র পাওনাদার বাট্টা সঞ্চিতি বাদে। মনে রাখবা সকল প্রকার সঞ্চিতির জের ক্রেডিট, শুধুমাত্র পাওনাদার বাট্টা সঞ্চিতি। তাহলে এই যে 12,000 টাকা, এটা হচ্ছে একটা সঞ্চিতি, এটা জের হচ্ছে ক্রেডিট, দেনাদার সঞ্চিতি হচ্ছে ক্রেডিট, দেনাদার সঞ্চিতি সবসময় জের হয় ক্রেডিট, জের হয় কি ক্রেডিট। তাহলে সকল প্রকার সঞ্চিতির জের ক্রেডিট, শুধুমাত্র পাওনাদার বাট্টা সঞ্চিতি বাদে। তাহলে আমরা 12,000 টাকা পাচ্ছি দেনাদার সঞ্চিতি, যেটা হচ্ছে ক্রেডিট। দেখো অপশন বি তে আছে ক্রেডিট, তাহলে অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি। 12তে যদি আমরা যাই, নিম্নের কোনটিকে অন্তলেনদেন হিসেবে চিহ্নিত করা যায়? অন্তলেনদেন মানে কি, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লেনদেন, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লেনদেন। অন্তলেনদেন মানে কি, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লেনদেন। অন্তলেনদেন মানে কি, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লেনদেন। এখন বলছে ম্যানেজারকে বেতন প্রদান, প্রথম যেটা বলছে ম্যানেজারকে বেতন প্রদান, রহিমের নিকট থেকে ধারে পণ্য ক্রয়, বাকিতে বিক্রয়, উপরে সবগুলোই। তাহলে দেখো এখানে দেখো, আমরা যদি রহিমের নিকট থেকে পণ্য ক্রয় করি, এটা প্রতিষ্ঠানের বাইরে থেকে কিনে আনি, তাহলে এটা হচ্ছে বহি লেনদেন, এটা হচ্ছে বহি লেনদেন, এটা বহি লেনদেন। ওকে, এবার বাকিতে বিক্রয় করলে, বিক্রয় কি করি আমরা, অন্য কারো কাছে করি, অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে করি, তাহলে এইটাও একটা বহি লেনদেন। আর এই যে ম্যানেজারকে বেতন প্রদান, ম্যানেজার হচ্ছে আমাদের অভ্যন্তরীণ পক্ষ, ম্যানেজার হচ্ছে কি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পক্ষ, তাহলে তাকে বেতন প্রদান করলে সেটা হচ্ছে অন্তলেনদেন, সেটা হচ্ছে কি অন্তলেনদেন বা প্রতিষ্ঠানের মধ্যকার লেনদেন। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে এ, তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের এ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার নিব আমরা এ। তো 13তে যাই, নগদ লেনদেনের জন্য ব্যবহৃত ভাউচার কোনটি? নগদ লেনদেনের জন্য ব্যবহৃত ভাউচার কোনটি? নগদ লেনদেন বলছে, নগদ লেনদেনের জন্য কোন ভাউচার ব্যবহৃত হয়? তাহলে দেখো প্রথমে বলছে চালান, তারপর বলছে ডেবিট নোট, ক্যাশ মেমো, ক্রেডিট নোট। তাহলে চালান দেখো নগদ বাকি দুইটার ক্ষেত্রেই, চালান কি হয় নগদ বাকি দুইটার ক্ষেত্রেই, নগদ বাকি দুইটার ক্ষেত্রে, বেশিরভাগ হচ্ছে বাকির ক্ষেত্রে। তাহলে নগদ বাকি দুইটার ক্ষেত্রে ব্যবহার করা হলেও আমরা বাকিরটা বেশি লিখি, বাকিতে লেনদেন হলে কি করি, চালান ব্যবহার করি। ডেবিট নোট, ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরতের ক্ষেত্রে করা হয়, ক্রয় ফেরতের ক্ষেত্রে দেওয়া হয় ডেবিট নোট। ক্যাশ মেমো, ক্যাশ মেমো সবসময় নগদ লেনদেনের ক্ষেত্রে, ক্যাশ মেমো সবসময় কখন করা হয়, নগদ লেনদেনের ক্ষেত্রে। এবারে ক্রেডিট নোট হচ্ছে, ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরতের ক্ষেত্রে করা হয়, বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত আসলে তখন দেওয়া হয় ক্রেডিট নোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নগদ লেনদেনের ক্ষেত্রে, তাহলে নগদ লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ক্যাশ মেমো, নগদ লেনদেনের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়, ক্যাশ মেমো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। এরপরে আমরা যদি 14তে যাই, আমানতকারীর বই অনুযায়ী, আমানতকারীর বই কোনটা, নগদান বই। আমানতকারীর বই কোনটা, নগদান বই। আমানতকারীর বই হচ্ছে নগদান বই। তাহলে জবার পরিমাণ ছিল 15,000 টাকা। এখন বলতেছে যে সমন্বয়যোগ্য বিষয়, আগে আমাদেরকে দেখতে হবে প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে সমন্বিত জের চেয়েছে নাকি হচ্ছে নগদান বই থেকে ব্যাংক বিবরণী জের বের করতে বলেছে। এখানে দেখো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ জানতে চেয়েছে, অর্থাৎ নগদান বই থেকে, এই যে আমানতকারী বা নগদান বই থেকে আমাদেরকে কোথায় যেতে হবে, আমানতকারীর বই থেকে আমাদেরকে ব্যাংক বিবরণীতে যেতে হবে। তাহলে আমরা সমন্বিত জের বের করব না, আমরা সমন্বিত জের বের করলে হবে না, আমাদেরকে হচ্ছে নগদান বইয়ের সাথে যেগুলো যোগ বিয়োগ করার কথা সেগুলো যোগ বিয়োগ করতে হবে। পাশাপাশি সমন্বিত জেরের ক্ষেত্রে ব্যাংক বিবরণীর সাথে যেগুলো যোগ করতাম সেগুলো বিয়োগ করতে হবে, যেগুলো বিয়োগ করতাম সেগুলো যোগ করতে হবে। তাহলে আমি একটু করে দেখাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো প্রথমে বলতেছে যে 15,000 টাকা হচ্ছে আমাদের নগদান বইয়ের জের ছিল, নগদান বইয়ের জের ছিল 15,000 টাকা। এখন সমন্বয়যোগ্য বিষয় কি কি আছে আমরা একটু দেখি। প্রতিমধ্যে জমা, প্রতিমধ্যে জমা ইতোমধ্যে কি করা হয়েছে, ইতোমধ্যে আমাদের নগদান বইয়ে যোগ করা আছে। তাহলে নগদান বইয়ের সাথে কিছু করার কথা না যদি সমন্বিত জের করি, এবং ব্যাংক বিবরণীর সাথে কি করার কথা, ব্যাংক বিবরণীর সাথে যোগ করার কথা। তাহলে এইটা ব্যাংক বিবরণীর সাথে যোগ হয়, তাহলে আমরা কি করব, আমরা যদি ব্যাংক বিবরণীর যে নগদান বই থেকে বের করতে চাই, তাহলে এটা হচ্ছে আমরা বিয়োগ করব, উল্টাটা করব, উল্টা কাজটা করব। তাহলে 5,000 টাকা, তাহলে এটা হচ্ছে 5,000 টাকা বিয়োগ, 5,000 টাকা বিয়োগ। ওকে, এরপরে দেখো, এরপরে বলছে যে ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ। তাহলে ব্যাংক যদি নোট পরিশোধ করে, ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ, এটা হচ্ছে আমাদের জন্য এক প্রকার ডেবিট মেমো। তাহলে ডেবিট মেমো নগদান বই থেকে বিয়োগ হয়, ডেবিট মেমো নগদান বই থেকে কি হয়, বিয়োগ হয়, এটা হচ্ছে ডেবিট মেমো। এটাকে কি বলি আমরা, ডেবিট মেমো। তাহলে ডেবিট মেমো হচ্ছে নগদান বই থেকে কি হয়, বিয়োগ হয়, নগদান বই থেকে বিয়োগ হয় হচ্ছে 4,000 টাকা। ওকে, এরপরে অপরিশোধিত চেক। তাহলে এই অপরিশোধিত চেকের নাম হচ্ছে আমরা বলি যে ইস্যুকৃত চেক, কি বলি এটাকে, ইস্যুকৃত চেক। তাহলে ইস্যুকৃত চেক আমাদের নগদান বই থেকে ইতোমধ্যে বিয়োগ করা হয়েছে, ইতোমধ্যে কি করা হয়েছে, বিয়োগ করা হয়েছে। এটা হচ্ছে
আমাদের কি করতে হয়, এটা হচ্ছে আমাদের ব্যাংক বিবরণী থেকে বিয়োগ করতে হয়। তাহলে এটাকে আমরা যোগ করব, এটাকে উল্টা করব। এটা হচ্ছে ইস্যুকৃত চেক, ব্যাংক বিবরণী থেকে বিয়োগ করতে হয়, নগদান বইয়ের সাথে আমরা যোগ করব। ইস্যুকৃত চেক বা বকেয়া চেক এটা হচ্ছে ব্যাংক বিবরণী থেকে বিয়োগ করতে হয়, যেটা আমরা নগদান বইয়ের সাথে যেহেতু কাজ করতেছি, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এটা যোগ করব। এটা হচ্ছে যোগ করব, যোগ করব কত, 3000 টাকা। কত টাকা, 3000 টাকা। ওকে, এরপর দেখো এবং অর্জিত সুদ। এই যে অর্জিত সুদ হচ্ছে এক প্রকার ক্রেডিট মেমো, এক প্রকার কি ক্রেডিট মেমো। তাহলে ক্রেডিট মেমো আমাদের কি করতে হয়, যোগ করতে হয়। ক্রেডিট মেমো নগদান বইয়ের সাথে যোগ করতে হয়, যেটা 1000 টাকা। তাহলে এই 1000 টাকা আমরা যোগ করব, এই 1000 টাকা আমরা যোগ করব। তাহলে আমরা ব্যাংক বিবরণীর জের পাবো। তাহলে কি পাবো, ব্যাংক জের পাবো, ব্যাংক বিবরণীর জের পাবো, ব্যাংক বিবরণীর জের পাবো আমরা, ব্যাংক বিবরণীর জের। ওকে, তাহলে ব্যাংক বিবরণীর জের আমরা এটা যোগ বিয়োগ করি। 15 থেকে 5 বাদ দিলে আমাদের 10, 10 থেকে 4 বাদ দিলে 6, 6 এর সাথে 3 যোগ করলে আমাদের 9 এবং 1 যোগ করলে 10,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক বিবরণীর জের হচ্ছে 10,000 টাকা ক্রেডিট, 10,000 টাকা। তাহলে ব্যাংক বিবরণীর জের হচ্ছে 10,000 টাকা, ব্যাংক বিবরণীর জের হচ্ছে 10,000 টাকা। এখন এখানে ক্রেডিট থাকতে পারতো, সাথে কি থাকতে পারতো, ক্রেডিট, কারণ ব্যাংক বিবরণী অনুযায়ী যেটা ক্রেডিট সেটা হচ্ছে নগদান বই অনুযায়ী ডেবিট। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। এরপরে 15তে যদি যাই, কোনটি আর্থিক অবস্থার নিট পরিবর্তন নির্দেশ করে। তাহলে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে দুই ধরনের, অর্থাৎ এ ইকুয়াল টু এল প্লাস ওই, এ ইকুয়াল টু এল প্লাস ওই, এটার ক্ষেত্রে আমরা দুই ধরনের পরিবর্তন দেখতে পাই। কয় ধরনের, দুই ধরনের পরিবর্তন দেখতে পাই। একটা হচ্ছে আমাদের কাঠামোগত বা গুণগত, একটা হচ্ছে কাঠামোগত বা গুণগত, আর একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে কাঠামোগত আর একটা হচ্ছে গুণগত, কাঠামোগত বা গুণগত, আর একটা হচ্ছে নিট বা পরিমাণগত, আর একটা হচ্ছে কি নিট বা পরিমাণগত পরিবর্তন, নিট বা পরিমাণগত পরিবর্তন। এখন দেখো এই যে আর্থিক বিবরণীর দুইটা পাশ আছে, কয়টা পাশ, দুইটা, যে সমান সমানের বাম পাশ একটা আর একটা হচ্ছে ডান পাশ। তাহলে দুই পাশেই ধরো এই পাশেও যোগ বিয়োগ হইলো, যোগ বা বিয়োগ হইলো, এই পাশেও যোগ অথবা বিয়োগ হইলো। তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে কাঠামোগত, নিট বা পরিমাণগত পরিবর্তন। এটাকে আমরা কি বলি, নিট বা পরিমাণগত পরিবর্তন। আর যদি এমন হয় যে শুধুমাত্র এই পাশে প্লাস মাইনাস হয়েছে, তাহলে এইটাকে বলি আমরা কাঠামোগত পরিবর্তন। অথবা শুধুমাত্র এই যে এল প্লাস ওই এর পাশে প্লাস মাইনাস হয়েছে, এটাকে আমরা বলি গুণগত বা কাঠামোগত পরিবর্তন। তাহলে এক পাশে প্রভাব পড়লে সেটাকে আমরা বলি কাঠামোগত বা গুণগত, আর দুই পাশে প্রভাব পড়লে সেটাকে আমরা বলি নিট বা পরিমাণগত। এখন আমাদের কাছে জানতে চেয়েছে নিট পরিবর্তন, তার মানে এই অপশনটা আমাদের কাছে জানতে চেয়েছে নিট বা পরিমাণগত পরিবর্তন, অর্থাৎ দুই পাশে প্রভাব পড়বে। আর দুই পাশে কেমনে প্রভাব পড়ে দেখো, দুই পাশে প্রভাব পড়বে বলছে নগদে ক্রয়, এরপর বলছে ধারে ক্রয়, এখানে ব্যাংক জমা, নগদে বিক্রয়। এই প্রশ্নটা করা হয়েছে আমাদের মজুত পণ্যের ক্ষেত্রে দুইটা ধরনের পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি আছে, মজুত পণ্য গণনার ক্ষেত্রে দুইটা পদ্ধতি আছে। মজুত পণ্যের ক্ষেত্রে আমাদের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে কালান্তিক পদ্ধতি, আর একটা হচ্ছে অবিরত পদ্ধতি, আর একটা অবিরত বা হচ্ছে নিত্য পদ্ধতি, অবিরত বা নিত্য পদ্ধতি। তাহলে এই যে অবিরত বা নিত্য পদ্ধতি যেটা আমরা এখানে লিখছি, এইটার ক্ষেত্রে প্রত্যেকবার ক্রয় বিক্রয়ের সময় কি করা হয়, মজুত পণ্য ডেবিট ক্রেডিট করা হয়, মজুত পণ্য কি করা হয়, ডেবিট ক্রেডিট করা হয়। তাহলে দেখো এটা জাবেদা যদি আমরা করি, অবিরত পদ্ধতিতে যদি আমরা করি, এখানে যদি অবিরত পদ্ধতি বসছে, তাহলে নগদে ক্রয় করলে আমরা লিখি মজুত পণ্য ডেবিট, কি লিখি, মজুত পণ্য ডেবিট। আর মজুত পণ্য একটা সম্পদ, ফলশ্রুতিতে আমাদের এ বৃদ্ধি পায় এবং নগদানের ফলে কি হয় দেখো, নগদান ক্রেডিট লিখি, তখন আমরা নগদান ক্রেডিট, তাহলে আমাদের এ মাইনাস হয়। তাহলে দেখো একটা সম্পদ বাড়তেছে, একটা সম্পদ কমতেছে, তাহলে এটা হচ্ছে এক পাশে প্রভাব পড়তেছে। যদি আমরা অবিরত পদ্ধতিতে করি, তাহলে এটা কোন ধরনের পরিবর্তন, এটাকে আমরা বলতে পারি হচ্ছে গুণগত পরিবর্তন, গুণগত। তাহলে আমাদের অপশন এ ভুল আছে, অপশন এ হচ্ছে না। এরপরে আমরা বিতে যদি যাই, ধারে ক্রয়ের ক্ষেত্রে কি হয় দেখো, ধারে ক্রয়ের ক্ষেত্রে আমাদের লিখতে হয় মজুত পণ্য ডেবিট, কি লিখতে হয়, মজুত পণ্য ডেবিট, এবং প্রদেয় হিসাব ক্রেডিট, কি লিখতে হয়, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো মজুত পণ্য একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি এল বৃদ্ধি পাচ্ছে, তার ফলশ্রুতিতে কি হচ্ছে, আমাদের দুই পাশেই প্রভাব পড়তেছে। কয় পাশে প্রভাব পড়তেছে, দুই পাশে। তাহলে দুই পাশে প্রভাব পড়লে সেটাকে আমরা বলি নিট পরিবর্তন, সেটাকে আমরা কি বলি, নিট পরিবর্তন। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি, এখন সি আর ডি কেন হবে না দেখো, সি আর ডি এর ক্ষেত্রে কেন হচ্ছে না, সির ক্ষেত্রে দেখো, সির ক্ষেত্রে হচ্ছে যে ব্যাংকে জমা দিলে ব্যাংক ডেবিট, নগদ ক্রেডিট, তাহলে হচ্ছে নগদ ক্রেডিট হলে এ প্লাস এ মাইনাস। ওকে, আর নগদে বিক্রয় করলে কি হয়, নগদে বিক্রয় করলে যদি আমরা অবিরত পদ্ধতিতে করি, তাহলে আমাদের দেখো নগদান হিসাব ডেবিট,
নগদান ডেবিট, ফলশ্রুতিতে আমাদের এ প্লাস হয় এবং মজুদ পণ্য চলে যায়। মজুদ পণ্য কি হয়? চলে যায়। মজুদ পণ্য একটা সম্পদ, ফলশ্রুতিতে এ মাইনাস হয়। তাহলে আমাদের ডিও হচ্ছে না, তাহলে সিডিও বাদ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আমাদের অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে করতে হবে। 16তে আমরা যদি যাই ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত কি প্রকাশ করে, দেখো নগদান বলে একটু আগে আমি হচ্ছে ব্যাংক বিবরণীর ক্ষেত্রে তোমাদেরকে দেখালাম যে একটা জের হচ্ছে ক্রেডিট, তো ওইটারই আলোচনা হচ্ছে এটা। দেখো যে আমাদের ব্যাংক বিবরণী অনুযায়ী যে ব্যালেন্সটা ক্রেডিট, মানে আমাদের যে টাকা আমরা জমা দিই সেটা আমাদের কাছে কি মনে হয়? এটা আমাদের সম্পদ। তাহলে আমাদের কাছে আমাদের জন্য হচ্ছে আমাদের ব্যাংক জমা হচ্ছে একটা সম্পদ। ব্যাংক জমা হচ্ছে ব্যাংক জের হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ, যেটাকে আমরা বলি এ প্লাস বা এ, বা সম্পদ বৃদ্ধি পাওয়াকে বলি এ প্লাস। আর ব্যাংকের কাছে দেখো ব্যাংকের পার্সপেক্টিভ থেকে ব্যাংক হিসাব রাখে কে? ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক হিসাব রাখে। তো ব্যাংক যখন আমাদের কাছ থেকে জমা নেয়, ওইটা ব্যাংকের জন্য এক প্রকার দায়। ওইটা ব্যাংকের জন্য এক প্রকার কি? দায়। তো ব্যাংক ওইটাকে এল হিসাবে রাখে এবং এই এলটা হচ্ছে ক্রেডিট। তাহলে আমাদের জমা আমাদের কাছে হচ্ছে সম্পদ, কিন্তু ব্যাংকের কাছে কি? ক্রেডিট বা হচ্ছে দায়, বা ব্যাংকের কাছে ওটা হচ্ছে এক প্রকার দায় বা ক্রেডিট। তাহলে ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত কি প্রকাশ করে? ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে যে আমাদের টাকা তাদের কাছে জমা আছে, বা তাদের ক্ষেত্রে দায় এবং আমাদের সম্পদ। তার মানে আমাদের হচ্ছে সেটা হচ্ছে কি প্রকাশ করে? ব্যাংক জমার উদ্বৃত্ত প্রকাশ করে। কি প্রকাশ করে? ব্যাংক জমার উদ্বৃত্ত, অর্থাৎ আমাদের টাকা তাদের ব্যাংকে জমা আছে, এটা প্রকাশ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের কাছে যেটা ব্যাংক জমা, সেটা ব্যাংকের কাছে এক প্রকার দায়, এবং তারা মনে করে যে হচ্ছে এটা হচ্ছে তাদের কাছে দায়, এবং সেজন্য তারা ক্রেডিট করে। এবং আমাদের কাছে কিন্তু এটা এক প্রকার সম্পদ। এটা আমাদের কাছে হচ্ছে ডেবিট, আমাদের কাছে ডেবিট, ব্যাংকের কাছে ক্রেডিট। তাহলে ব্যাংক বিবরণী ক্রেডিট উদ্বৃত্ত হচ্ছে আমাদের জন্য সম্পদ, ব্যাংকের জন্য দায়, সেজন্য তারা ক্রেডিট বলে থাকে। 17তে আসি, যদি 94 টাকার ক্রয় ফেরত ভুলবশত বিক্রয় ফেরত হিসাবে ডেবিট করা হয়, কিন্তু সরবরাহকারী হিসাবে শুদ্ধভাবে লিখতে রেওয়া মিলে মোট জের প্রদর্শিত হবে। যদি 94 টাকার ক্রয় ফেরত ভুলবশত বিক্রয় ফেরত হিসাবে ডেবিট করা হয়, তাহলে দেখো আমাদের ক্রয় ফেরত কি? ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট। তাহলে ক্রেডিটেরটা আমরা বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট। তাহলে ক্রেডিট পাশের জের আমরা ভুলবশত ডেবিট পাশে লিখছি, তাহলে সমপরিমাণ টাকা যদি আমরা ভুলবশত উল্টা পাশে লিখি বা বিপরীত পাশে লিখি, তাহলে আমরা একবার লিখলে 2 দ্বারা গুণ করে পার্থক্য নির্ণয় করি। তাহলে পার্থক্যের ক্ষেত্রে কি হয়? একটু আগে তোমাদেরকে আমি লিখে দিয়েছিলাম। পার্থক্যের ক্ষেত্রে একবার লিখলে আমরা কি করব? 2 দিয়ে গুণ করব। একটু আগের এমসিকিউ ছিল এটা একটা এরকম, ওটা 3 দিয়ে গুণ করা লাগছিল, যেহেতু 2 বার লিখছিলাম। তাহলে আমরা যদি ক্রেডিট পাশের কোনো অংশ যদি ভুলবশত ডেবিট পাশে লিখে ফেলি, একবার লিখলে আমরা 2 দিয়ে গুণ করব, এবং 2 বার লিখলে 3 দিয়ে গুণ করব। তো এখানে দেখো আমরা এই যে ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট, যেটাকে আমরা বিক্রয় ফেরত নামে লিখেছি, অর্থাৎ ভুল পাশে লিখেছি এবং 2 বার বলা নেই। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এটা একবারই লিখেছি। তাহলে একবার লিখলে আমাদের পার্থক্যটা 2 দিয়ে গুণ করে বের করতে হয়। তাহলে এখানে পার্থক্য কত হয়? দেখো পার্থক্য হয় হচ্ছে আমাদের 94 গুণ 2। পার্থক্য কত? 94 গুণ 2। তাহলে আমাদের হচ্ছে 188 টাকা। 2 পাশের পার্থক্য হবে 188 টাকা। এতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন এই যে 188 টাকা পার্থক্য, এটা কোন দিক থেকে কোন দিকে বেশি হবে? দেখো ক্রেডিট দিকে আমাদের লেখার কথা ছিল, আমরা লিখে ফেলেছি ডেবিট দিকে। তাহলে আমরা ক্রেডিট দিকে কম লিখেছি, ডেবিট দিকে বেশি লিখেছি। ক্রেডিট দিকে কম লিখেছি আর ডেবিট দিকে কি করেছি? বেশি লিখেছি। তাহলে ডেবিট দিক ক্রেডিট দিক থেকে 188 টাকা বেশি হবে, অথবা ক্রেডিট দিক ডেবিট দিকের তুলনায় 188 টাকা কম হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে পার্থক্যটা কি? এই যে ক্রেডিট দিক বা এই যে ডেবিট দিকটা হচ্ছে 188 টাকা বেশি হবে। 188 টাকা বেশি হবে কার তুলনায়? ক্রেডিট দিকের তুলনায়, ক্রেডিট থেকে। আর যদি উল্টাটাও আমরা বলি, অপশনে যদি কখনো উল্টাটা থাকে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ক্রেডিট দিক কম হবে, ক্রেডিট দিক 188 টাকা কম হবে, 188 টাকা কম হবে ডেবিট দিক থেকে। কোন দিক থেকে? ডেবিট দিকের তুলনায়, ডেবিট দিক থেকে 188 টাকা কম হবে। তাহলে দেখো আমরা অপশনে কি কি দেখতে পাই? বলছে ডেবিট দিক থেকে ক্রেডিট দিকে 94 টাকা বেশি হবে। 94 টাকা বেশি হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু 2 পাশের পার্থক্য ডাবল হবে। তাহলে 188 টাকা, তাহলে এটা ভুল আছে। ক্রেডিট দিক থেকে ডেবিট দিকে 94 টাকা বেশি হবে, এটাও 94 আছে। এবং হচ্ছে কথাটাও ভুল আছে যে ক্রেডিট দিক থেকে ডেবিট দিকে বেশি হবে, এটা হতেই পারে না, যেহেতু আমরা ক্রেডিট দিকের অংশ ডেবিট দিকে লিখেছি, ডেবিট দিকটা বেশি হওয়ার কথা। এবার বলছে ডেবিট দিক থেকে ক্রেডিট দিকে 188 টাকা বেশি হবে। দেখো ক্রেডিট দিকে বলছে, কিন্তু ক্রেডিট দিকে হওয়ার কথা কি? কম, আর ডেবিট দিকে হওয়ার কথা কি? বেশি। তাহলে এটা
ভুল আছে। এরপর দেখো বলছে ক্রেডিট দিক থেকে ডেবিট দিকে 188 টাকা বেশি হবে। এটা আমাদের এই অংশটার সাথে মিলতেছে। দেখো এই অংশটার সাথে মিলতেছে যে ডেবিট দিকে 188 টাকা বেশি হবে ক্রেডিট দিকের তুলনায়, যে ডেবিট দিকে 188 টাকা বেশি হবে ক্রেডিট দিক থেকে। তাহলে এই কথাটার সাথে মিলতেছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। আমাদের অ্যান্সার কি? ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমাদের অ্যান্সার হবে ডি। এরপরে 18তে আমরা যদি যাই, একটি কয়লা খনি কোন ধরনের সম্পত্তি? তাহলে কয়লা খনি কোন ধরনের সম্পত্তি? প্রথমে আমাদেরকে বুঝতে হবে কয়লা খনি হচ্ছে এক প্রকার প্রাকৃতিক সম্পদ। কয়লা খনি হচ্ছে কি? এক প্রকার প্রাকৃতিক সম্পদ। তাহলে প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে আমরা অবচয়ের ক্ষেত্রে কি ব্যবহার করি? প্রাকৃতিক সম্পদ হলে সেখানে অবচয়ের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অবচয়ের ক্ষেত্রে আমরা শূন্যীকরণ পদ্ধতি ব্যবহার করি। কোন ধরনের পদ্ধতি ব্যবহার করি? শূন্যীকরণ। অর্থাৎ এক সময় এটা হচ্ছে নিঃশেষ হয়ে যায়। এক সময় এটা কি হয়ে যায়? নিঃশেষ হয়ে যায়, মানে নিঃশেষ হয়ে যায়। তো এই যে নিঃশেষ হয়ে যাওয়া বা শূন্যীকরণ, এটা কেন হয়? ক্ষয়িষ্ণুতার কারণে হয়। এটা সিমিলার ওয়ার্ড বলতে পারো, ক্ষয়িষ্ণু। তাহলে কয়লা খনি কোন ধরনের সম্পত্তি? ক্ষয়িষ্ণু সম্পত্তি। কোন ধরনের সম্পত্তি? ক্ষয়িষ্ণু, মানে ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া। ক্ষয়িষ্ণু মানে কি? ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া, যেটাকে আমরা শূন্যীকরণ বা নিঃশেষও বলতে পারি। তাহলে অ্যান্সার হবে এ। 19-এ যদি চাই, অবহারে শেয়ার বন্টন করা ড্যাশ। তাহলে অবহারে শেয়ার বন্টন করা মানে কি? কম মূল্যে, মানে অভিহিত মূল্যের তুলনায় কম মূল্যে শেয়ার বিক্রয়। ধরো শেয়ারের অভিহিত মূল্য আছে 100 টাকা। শেয়ারের অভিহিত মূল্য কত? বা ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা। 100 টাকা। এখন আমি শেয়ারকে বারটা দিলাম বা অবহার করলাম, ধরো 10 টাকা অবহার, আমরা সর্বোচ্চ 10% অবহার করতে পারি। তো সেক্ষেত্রে 10 টাকা অবহার বা বারটা দিলাম, 90 টাকা বিক্রি করলাম। তো এই যে 10 টাকা, এটা হচ্ছে অবহার বা বারটা। এটা সর্বোচ্চ লিমিট হচ্ছে 10%। তো এই বারটা বা অবহার হচ্ছে এক প্রকার মূলধন জাতীয় ক্ষতি বা লোকসান। এটা এক প্রকার মূলধন জাতীয় ক্ষতি বা লোকসান। এটা এক প্রকার কি? মূলধন জাতীয় ক্ষতি বা লোকসান। তাহলে শেয়ার অবহার হচ্ছে এক প্রকার মূলধন জাতীয় ক্ষতি বা লোকসান। এখন মূলধন জাতীয় ক্ষতি বা লোকসান কোথায় আছে দেখো, এখানে বলতেছে মূলধন জাতীয় লোকসান। তাহলে অপশন এ তেই কারেক্ট আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে এ। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? এ। এরপরে 20-এ আসি, মজুত পণ্য নিঃশেষ হলে তা ড্যাশ হয়ে যায়। মজুত পণ্য কেন নিঃশেষ হয়? মজুত পণ্য নিঃশেষ হওয়া মানে কি? মজুত পণ্য শেষ হয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া। তাহলে মজুত পণ্য ফুরিয়ে যায় বা শেষ হয় শুধুমাত্র বিক্রয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিক্রয়ের মাধ্যমে। মজুত পণ্য নিঃশেষ হয় বিক্রয়ের মাধ্যমে। তাহলে বিক্রয়ের মাধ্যমে নিঃশেষ হয়। তাহলে বিক্রয় যেটা আমরা করি, সেই পণ্যের ব্যয় আমরা কোথায় লিখি? সেই পণ্যের ব্যয় আমরা লিখি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। সেই পণ্যের ব্যয়কে আমরা কোথায় লিখি? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় সংক্রান্ত যে ব্যয়গুলো আছে সেগুলো, বিক্রয় সংক্রান্ত ব্যয় বলতে আমরা যে মজুত পণ্যের যে ব্যয়টা আছে, যে পণ্যগুলো আমরা বিক্রি করি, তার একেবারে প্রত্যক্ষ সংশ্লিষ্ট খরচ হচ্ছে ক্রয় মজুরি, তারপরে জাহাজ ভাড়া, এগুলো আমরা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে লিখি। কোথায় লিখি? বিক্রিত পণ্যের ব্যয়ের অন্তর্ভুক্ত করি। তাহলে মজুত পণ্য নিঃশেষিত হলে তা কি হয়ে যায়? তা বিক্রিত পণ্যের ব্যয় হয়ে যায়। যেটা অপশন ডিতে রয়েছে। এবারে 21-এ যদি যাই, সমাপনী মজুত পণ্যের মূল্যায়নে কি নিয়ম অনুসরণ করা উচিত? দেখো, সমাপনী মজুত পণ্য মূল্যায়নে কোন নিয়ম অনুসরণ করা উচিত? তাহলে সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে আমরা কি করি? সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে আমরা রক্ষণশীলতার নীতি অনুসরণ করি। কোন নীতি অনুসরণ করি? রক্ষণশীলতার নীতি। তাহলে এই রক্ষণশীলতার নীতি বলতেছে আমাদেরকে বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটি কম সেটাতে লিপিবদ্ধ করা। কি বলতেছে? রক্ষণশীলতার নীতি বলে বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেই মূল্যটা কম সেই মূল্যে লিপিবদ্ধ করতে হবে মজুত পণ্য বা চলতি সম্পদ। লিপিবদ্ধ করতে হবে কোনটা? বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটা কম। এখন অপশনগুলোর ভিতর দেখি, ক্রয় মূল্যে, নিট আদায়যোগ্য মূল্যে, এটা বলছে ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটি কম। তাহলে অ্যান্সার হবে আমাদের সি। অ্যান্সার কি হবে? সি। এরপরে 22-এ যদি যাই, 4 বছর আগে একটি মেশিন 3,20,000 টাকা দিয়ে ক্রয় করা হয়। সরলরৈখিক পদ্ধতিতে 20% হারে সরলরৈখিক পদ্ধতি কোনটা? সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। চতুর্থ বছর শেষে মেশিনটি 20,000 টাকা, অর্থাৎ 4 বছর পর
4 বছর পর 4 বছর পর 4 বছর পর 4 বছর পর 20,000 টাকায় বিক্রি করা হয়, এই বিক্রির ফলে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে হার দেওয়া আছে, তাহলে আমরা হার দিয়ে সরাসরি প্রত্যেক বছরের অবচয় বের করব। তাহলে আমাদের 4টি বছরের অবচয় বের করতে হবে। তাহলে আমরা বার্ষিক অবচয়টা একটু বের করি। বার্ষিক অবচয় অর্থাৎ প্রতি বছরের অবচয় দেখো 3,20,000 গুণ হার হচ্ছে 20%। তাহলে 20% করলে আমাদের কত হয়? 20/100। তোমরা এইটা না লিখে 20/100 লিখতে পারো। 20/100। তাহলে দেখো একটা 0 5 দিয়ে কাটাকাটি কি করা যাবে? আচ্ছা, 5 দিয়ে না করলেও আমরা যদি আরো সহজভাবে করতে চাই, 20/100, একটা 0 কেটে দাও, এইখান থেকে আর একটা 0 কাটে দাও, তাহলে 32 গুণ 2 হচ্ছে 64,000। 64,000 হচ্ছে প্রত্যেক বছরের অবচয়। তাহলে আমরা 4 বছর ধরে ব্যবহার করেছি। কয় বছর ধরে ব্যবহার করেছি? 4 বছর। তাহলে আমরা লিখতে পারি 4 বছরে পুঞ্জীভূত অবচয়। 4 বছরে পুঞ্জীভূত অবচয়। 4 বছরে পুঞ্জীভূত অবচয়। 4 বছরে পুঞ্জীভূত অবচয়। তাহলে 64,000 গুণ 4, 64,000 গুণ 4, 4 বছরে 4 দিয়ে গুণ। তাহলে 4 4 4 16 6, হাতে হচ্ছে 1, 4 6 24 আর 1 25, মানে 2,56,000 টাকা। তাহলে 4 বছরের পুঞ্জীভূত অবচয় 2,56,000 টাকা। এখন আমরা যদি বই মূল্য ব্যবহার করি, বই মূল্য বা বুক ভ্যালু যদি বের করি, বই মূল্য বা বুক ভ্যালু যদি বের করি, তাহলে দেখো আমাদের ক্রয় মূল্য কত ছিল? 3,20,000। তাহলে 3,20,000 হচ্ছে আমাদের ক্রয় মূল্য। আমরা পুঞ্জীভূত অবচয় অর্থাৎ 4 বছর ব্যবহারের ফলে যে অবচয় হয়েছে সেটা হচ্ছে 2,56,000 টাকা। 2,56,000। তাহলে বাদ দিলে যে অংশটা পাবো এটা হচ্ছে আমাদের বই মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে আমরা পাই বই মূল্য। এখন বই মূল্য কত? এখানে আছে 44 আর 20, 64,000 টাকা। কত টাকা? 64,000 টাকা। এখন এই বই মূল্যের চেয়ে যদি বেশি দামে বিক্রি করতে পারি সেটা হবে লাভ, যদি কম দামে বিক্রি করি তাহলে হবে আমাদের ক্ষতি। এখন দেখো 64,000 হচ্ছে আমাদের প্রকৃত বা বই মূল্য। এখন এটা আমরা বিক্রি করছি হচ্ছে মাত্র 20,000 টাকায়। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ক্ষতি হয়েছে। তাহলে এই 20,000 টাকা আমরা বাদ দিই, 20,000 টাকা আমরা বাদ দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 44,000 টাকা ক্ষতি হয়েছে। কি হয়েছে? 44,000 টাকা আমাদের ক্ষতি হয়েছে। নিট ক্ষতি কত হয়েছে? 44,000 টাকা। তাহলে 44,000 টাকা আমাদের ক্ষতি হয়েছে, যেটা অ্যান্সার ডিতে আছে। আমাদের ক্ষতি হচ্ছে 44,000 টাকা। এরপরে 23-এ যদি আমরা যাই, এ এবং বি অংশীদার যারা 3:2 অনুপাতে লাভ ক্ষতি বন্টন করে, তারা 3/7 অংশ, তারা কি বলতেছে দেখো, তারা বলতেছে তারা 3/7 অংশ শেয়ার প্রদান করে সি কে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলো। বর্তমানে এবিসি এর নতুন অনুপাত বের করতে বলছে। এবিসি এর নতুন অনুপাত বের করতে বলছে। তাহলে তারা 3/7 অংশ ব্যবহার করে সি কে নতুন অংশীদার করে। তাহলে আমরা এটা যদি সহজে করতে চাই, তাহলে দেখো আমাদের যে পুরাতন অনুপাত রয়েছে এ আর বি, এটা আমরা একটু লিখবো A:B। তাহলে এ এর কত ছিল? 3, আর বি এর ছিল হচ্ছে 2। এই দুইটা আমরা একটু যোগ করব। 3 আর 2 যোগ করলে কত হয়? 5। এখন দেখো নতুন যে ক্ষেত্রটা রয়েছে 3/7 অংশ সি কে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে লিখি সি কে আমরা দিয়েছি কত? 3/7। মানে এখন এই 3টা আমরা এখানে নিয়ে আসি, 3টা। তাহলে 3 লিখলাম আমরা। ওকে, তাহলে 3 অংশ দিয়েছি নতুন অনুপাতের 3/7 অংশের 3 অংশ দিয়েছি হচ্ছে সি কে। আচ্ছা, এখন সি এরটা আমরা এখন যদি আমরা নতুন অনুপাত নির্ণয় করার চেষ্টা করি, নতুন অনুপাত যদি বের করি তাহলে কি করতে হবে? দেখো নতুন অনুপাতের ক্ষেত্রে আমরা এই যে দুইটা যোগফলের সাথে সি কে যতটুকু দিয়েছি সেটা গুণ করব। এই যে 3 অংশ দিয়েছি সি কে, আর এই দুইটা যোগফল হচ্ছে গুণ করব। তাহলে 3×5 কত? 15। তাহলে সি এর নতুন অনুপাত হচ্ছে 15। সি এর নতুন অনুপাত কত? 15। বাকি থাকলো এ আর বি। এখন দেখো এই যে 3/7 অংশ তো দিয়েছিলাম, তাহলে এই যে 3 অংশ দিয়েছি সি কে, 7 থেকে 3 যদি বাদ দিই তাহলে বাকি থাকে কত? 7 থেকে যদি 3 বাদ দিই তাহলে 4 অংশ বাকি থাকে। কত বাকি থাকে? 4 অংশ। এই 4 অংশ একবার এ এর সাথে গুণ করব, একবার বি এর সাথে গুণ করব। তাহলে এ এর অংশ 4 দিয়ে 3 কে গুণ করো, তাহলে 3×4 12, 3×4 12। আবার 4 দিয়ে বি কে গুণ করো, তাহলে 4 দুগুণী 8, 4 দুগুণী কত? 8। আর সি এরটা তো বের করছিলাম 15। তাহলে দেখো 12, 8, 15। আমি আবারও বলি, দুইটা যোগ করব, করে সি কে যে অংশটা দিয়েছি 3 অংশ, 7-এর 3 অংশ, সেই 3 অংশ দিয়ে গুণ করলে আমরা 15 পাচ্ছি। সেটা হচ্ছে সি এর নতুন অংশ। আর 3/7 অংশ থেকে
3/7 থেকে যে 3 অংশ দিয়ে দিই তাহলে বাকি থাকে 4। 4 একবার a এর সাথে গুণ করবো, একবার b এর সাথে গুণ করবো। তাহলে a এর সাথে 4 গুণ করলে আমাদের 12, b এর সাথে 4 গুণ করলে হয় আমাদের 8। তাহলে নতুন অনুপাত 12, 8, 15। 12, 8, 15 যেটা অপশন এ তে দেখতে পাচ্ছি আমরা, 12, 8, 15। তাহলে আমাদের অ্যান্সার হবে এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 24-এ যাই। মুদ্রাস্ফীতির সময় মজুদ মূল্যায়নের কোন পদ্ধতিতে কর এড়ানোর সুযোগ থাকে? তাহলে কর এড়ানোর সুযোগ থাকে হচ্ছে, দেখো কর এড়ানোর সুযোগ থাকে হচ্ছে যে পদ্ধতিতে নিট লাভ কম হয়, যে পদ্ধতিতে নিট লাভ কম হবে, কম হবে। এখন নিট লাভ কম হবে কোন পদ্ধতিতে, এটা আমাদেরকে বুঝতে হবে। ধরো যখন মুদ্রাস্ফীতি তখন দাম বাড়তে থাকে। ধরো 1 তারিখে দাম আছে 12 টাকা, 5 তারিখে হইলো হচ্ছে 15 টাকা, ধরো 8 তারিখে হলো হচ্ছে 20 টাকা, এবার 25 তারিখে হইলো ধরো হচ্ছে 30 টাকা। তাহলে দাম বাড়তেছে, তাই না? এখন আমরা যদি ফিফো পদ্ধতি ব্যবহার করি তাহলে আমাদের এই দিকের পণ্যগুলো আমরা বিক্রি করে দিব, হাতে থাকবে এগুলো। তাহলে হাতে থাকলে মজুদ পণ্য যেটা বেশি থাকবে সেটা আমাদের নিট লাভ বেশি হয়। তাহলে ফিফো ব্যবহার করলে আমাদের নিট লাভ বেশি হবে। আর যদি আমরা লিফো করি তাহলে দেখো এই দিকের পণ্যগুলো আমরা বিক্রি করে দিব, মানে শেষের দিকের পণ্যগুলো আমরা বিক্রি করে দিব, হাতে থাকবে এই পণ্যটা। তো এই পণ্যটার দাম হচ্ছে কম, তার মানে আমাদের ফিফো পদ্ধতিতে কি হবে? নিট লাভ কম হবে, নিট লাভ কি হচ্ছে? কম হচ্ছে। তাহলে নিট লাভ কম হইলে আমাদেরকে করও কম দিতে হবে, আয় কম হলে আমাদের আয়কর বা ট্যাক্সও কম দিতে হয়। তাহলে আমরা লিফো এখানে ফিফো লিখে ফেলছি ভুলবশত, তোমরা একটু কারেকশন করে নাও। তাহলে দেখো আমি বলতেছিলাম যে ফিফো পদ্ধতি ব্যবহার করলে হাতে থাকবে হচ্ছে এই হাতে থাকবে বেশি অ্যামাউন্টটা। তাহলে বেশি হইলে আমাদের করও বেশি দিতে হবে। কি করতে হবে? কর বেশি দিতে হবে। আর যদি লিফো পদ্ধতি ব্যবহার করি তাহলে এই যে শেষের অংশ দিয়ে আমরা বিক্রি করা শুরু করবো, আস্তে আস্তে উপরের দিকে যাব এবং হাতে থাকবে আমাদের এই অংশটা। তাহলে হাতে যদি এই অংশ থাকে তাহলে আমাদের মজুদ পণ্য কম থাকা মানে নিট লাভ কম হওয়া। নিট লাভ কম হবে লিফো পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? লিফো পদ্ধতিতে। তাহলে লিফো পদ্ধতিতে যদি নিট লাভ কম হয় তাহলে আমাদের আয়করও কম হবে। আয়কর কি হবে? কম হবে। যে পদ্ধতিতে আয়কর কম হয় সেই পদ্ধতিতে হচ্ছে, যে পদ্ধতিতে নিট লাভ কম হয় সেই পদ্ধতিতে আয়কর কম দিতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি মুদ্রাস্ফীতির সময় যখন দাম বাড়ছে তখন আমাদের লিফো পদ্ধতিতে আয়কর কম হচ্ছে। আয়কর কি হচ্ছে? কম হচ্ছে। তাহলে আমরা বলবো যে মুদ্রাস্ফীতির সময় কর এড়ানোর সুযোগ থাকে লিফো পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? লিফো পদ্ধতিতে। ওকে। 25-এ যদি যাই, বক্সিমকো লিমিটেডের 2018 সালের পণ্য সংক্রান্ত তথ্য দেওয়া আছে। মজুদ পণ্য 1 তারিখে দেওয়া আছে, ক্রয় আছে 2 বার, এবং ডিসেম্বর 31 তারিখে এসে বলছে মজুদের পরিমাণ হাতে 3000 একক। তাহলে এটা হচ্ছে সমাপনী একক। ওকে, তো সমাপনী একক। এখন বলছে ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদের মূল্য নির্ণয় করো। তাহলে ফিফো পদ্ধতি যদি হয়ে থাকে তাহলে আমরা এই শুরুর দিকের গুলো আগে বিক্রি করেছি, অর্থাৎ এই প্রারম্ভিক বিক্রি করেছি, এইগুলো বিক্রি করেছি। তাহলে হাতে আছে দেখো 3000 একক। তাহলে সেই 3000 একক কোথা থেকে আসে? দেখো এখানে 4000 একক ছিল সবার শেষে, তো এইগুলো আমরা ধরো বিক্রি করে দিয়েছি। বিক্রি করার পরে এইখান থেকে যে 4000 একক আছে এইখান থেকেও 1000 একক বিক্রি করছি, এখান থেকেও 1000 একক কি করছি? বিক্রি করছি। 1000 একক বিক্রি করে দিছি, বিক্রয়। তাহলে আমাদের হাতে থাকে কত? 3000 একক। কত থাকে? 3000 একক। এখন ফিফো পদ্ধতিতে করতেছি, তাহলে উপরের গুলো সব বিক্রি হয়ে গেছে, নিচের এইখান থেকে 3000 একক আছে, এটা এখানে লিখলাম, এবং একক প্রতি ব্যয় হচ্ছে 9 টাকা। সেই একক প্রতি ব্যয় কত টাকা? 9 টাকা। তাহলে 3000 একক যদি একক প্রতি ব্যয় 9 টাকা হয় তাহলে 3 নং 27 আর 3টা 0, তাহলে 27000 টাকা হচ্ছে আমাদের সমাপনী মজুদের মূল্য। সমাপনী মজুদের মূল্য কত? 27000 টাকা ফিফো পদ্ধতিতে। সমাপনী মজুদের মূল্য হচ্ছে 27000 টাকা। অপশন বি তে আছে অ্যান্সার। 26-এ যদি আমরা যাই, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবহৃত কাঁচামালের পরিমাণ 72,000, প্রত্যক্ষ মজুরি, কারখানা ও পরিব্যয় দেওয়া আছে। প্রশাসনিক ও বিক্রয় খরচ 39,000 হয়। যদি বিক্রয়ের উপর 20% মুনাফা করে তবে বিক্রয় মূল্য কত? বিক্রয়ের উপর 20% মুনাফা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বিক্রয়ের উপর মুনাফা বলতেছে, তো বিক্রয় মূল্য দেওয়া নেই, আবার বলতেছে যে বিক্রয়ের উপর মুনাফা। এটাকে আমরা বলি মার্জিন। এটাকে কি বলি? মার্জিন। এটাকে কি বলি আমরা? এটাকে বলি আমরা মার্জিন। এখন আমাদের তো বিক্রয় মূল্য দেওয়া নেই, তাহলে আমরা মুনাফা কিভাবে বের করব? আমাদেরকে বিক্রয় মূল্য বের করতে বলেছে। এখন যদি এরকম কখনো থাকে তখন তোমরা বিক্রয় মূল্যের উপর মুনাফার হারকে তোমরা চাইলে ক্রয় মূল্য বা হচ্ছে উৎপাদন ব্যয় বা মোট ব্যয়ের হারে রূপান্তর করতে পারো। তাহলে আমরা এখান থেকে মোট ব্যয় বের করতে পারি। তাহলে আমরা বিক্রয় মূল্যের উপর মুনাফার হারকে মোট ব্যয়ের হারে রূপান্তর করব। কি করব? মোট ব্যয়ের হারে
রূপান্তর করব। এখন মোট ব্যয়ের হারে রূপান্তর কিভাবে করব? উপরে দিব হচ্ছে 100 গুণ হার। এখন হার কত আছে? 20%। হার আছে 20%। নিচে দিব 100 বিয়োগ হার। নিচে কি দিব? 100 বিয়োগ হার। তাহলে উপরে দেখো হয় 2000, নিচে হয় 80, কাটাকাটি করলে দেখো হয় 25%। কাটাকাটি করলে কত হয়? 25%। তাহলে তো বিক্রয় হারকে আমরা এই যে মোট ব্যয়ের হার বা উৎপাদন ব্যয়ের হারে রূপান্তর করে আমরা পেলাম যে 20% থেকে 25%। তার মানে আমাদের বিক্রয় মূল্যের হার দেওয়া ছিল, কিন্তু বিক্রয় মূল্য আমাদেরকে বের করতে বলেছে, তো আমরা বিক্রয় মূল্যের উপর হার দিয়ে ক্যালকুলেট করতে পারবো না। আমরা মোট ব্যয় বের করে নিব এবং মোট ব্যয়ের উপর মুনাফা 25% বের করবো এবং তারপরে কিন্তু আমরা বিক্রয় মূল্য বের করবো এই গাণিতিক সমস্যার ক্ষেত্রে। তাহলে দেখো আমাদের এখন কি করতে হবে? আমাদের এই পুরো তথ্য থেকে আমাদেরকে মোট ব্যয় নির্ণয় করার চেষ্টা করতে হবে। তাহলে মোট ব্যয়ের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, দেখো মোট ব্যয়, তাহলে মোট ব্যয়ের ক্ষেত্রে কি কি আছে? কাঁচামালের ব্যয় দেখো 72,000, আমি সংক্ষেপে 72 লিখছি, 72,000কে। এরপর প্রত্যক্ষ মজুরি আছে 1 লক্ষ টাকা, যেটাকে আমি 100 লিখছি। এরপর দেখো কারখানা উপরিব্যয় আছে 69,000 টাকা এবং প্রশাসনিক ও বিক্রয় খরচ আছে 39,000 টাকা। তো এই সবগুলো যদি আমরা একটু যোগ করি, 72 এবং 1 লক্ষ হচ্ছে 1,72,000 এবং 69 এবং 39 যোগ করলে আমাদের 98 হচ্ছে এবং 1,72,000 সাথে 98 যোগ করলে কত হয়? টোটাল 2,80,000। তো 280 এবং 3টা শূন্য আমি অ্যাড করে নিই, তাহলে 2,80,000 টাকা হচ্ছে আমাদের মোট ব্যয়। তাহলে আমাদের মোট ব্যয় কত? 2,80,000 টাকা। তো এই 2,80,000 টাকা হচ্ছে আমাদের মোট ব্যয়। এখন মোট ব্যয়ের উপর মুনাফা আমরা কত পেয়েছি? মুনাফার হার পেয়েছি 25%। তো আমরা লিখবো মুনাফা ইকুয়াল টু কি হবে? এই যে মোট ব্যয় 2,80,000 গুণ 25%। কত পার্সেন্ট? 25%। তার মানে 25 ডিভাইডেড বাই 100। 25 ডিভাইডেড বাই 100। এখন এই যে 2 লক্ষ, আমরা যদি কাটাকাটি করার চেষ্টা করি, দেখো 4 25 হচ্ছে 100 এবং 4 দিয়ে যদি 280-কে কাটি, 4 দিয়ে যদি 28-কে কাটি, তাহলে 7 হয়। তাহলে এই পাশে রয়েছে আমাদের আরো 5টি শূন্য, সেগুলো আমরা বসিয়ে দিব। তাহলে 5টি শূন্য বসানোর পর দেখো 70,000 হচ্ছে আমাদের মুনাফা। আমাদের মুনাফা কত? 70,000 টাকা। এখন বিক্রয় মূল্য সমান সমান কি? বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে মোট ব্যয় যোগ মুনাফা। বিক্রয় মূল্য সমান সমান কি? বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে মোট ব্যয় যোগ মুনাফা। মোট ব্যয় যোগ মুনাফা। তাহলে আমাদের মোট ব্যয় কত ছিল? মোট ব্যয় হচ্ছে 2,80,000 আর 70,000 হচ্ছে আমাদের মুনাফা। তাহলে বিক্রয় মূল্য ইকুয়াল টু কত আসতেছে? 2,80,000 যোগ 70,000 হচ্ছে মুনাফা। তার মানে 350 আর 3টা শূন্য অ্যাড করলে 3,50,000 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। আমাদের বিক্রয় মূল্য কত? 3,50,000 টাকা। তো এই ধরনের ম্যাথ বা গাণিতিক সমস্যা দেখলে নার্ভাস হয়ে যাওয়া যাবে না, বরং প্রত্যেকটা স্টেপ আমাদের আগাতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করলে তখন খুবই স্বল্প সময় কিন্তু করা যায়। যেমন তোমরা এই রূপান্তর হারগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা যদি মুখস্থ করে রাখো, সেক্ষেত্রে তোমাদের জন্য ভালো হয়। যেমন আমি যদি একটু লিখে দিই, এগুলো যদি একটু লিখে দিই তোমাদেরকে, যে এই আমি ধরো এই পাশে লিখছি, তোমরা বিক্রয় হার যদি এভাবে লিখি, বিক্রয় হার এই পাশে লিখলাম, আর এই পাশে ধরো ক্রয় হার বা মোট ব্যয়ের হার, বা কি মোট ব্যয়ের হার। এখন বিক্রয় হার যদি 100 হয়, তাহলে ক্রয় হার কত হয়? বিক্রয় হার আমরা 100 না, আমরা 50 দিয়ে শুরু করি। বিক্রয় হার সবসময় কম হয় এবং ক্রয় হার সবসময় বা মোট ব্যয়ের হার সবসময় বেশি হয়। তাহলে আমরা বিক্রয় হার ধরো 50 দিলাম, তাহলে ক্রয় হার হবে 100। বিক্রয় হার ধরো যদি 33.33 হয়, তাহলে আমাদের ক্রয় হার হয় 50। আবার ক্রয় হার যদি 33.33 হয়, তাহলে বিক্রয় হার হয় হচ্ছে 25। আবার বিক্রয় হার মাত্র একটা দেখলা যে যদি হচ্ছে 20 হয়, তাহলে আমাদের 25 হয়। তাহলে 20 হইলে এটা যদি 20 হয়, তাহলে এটা 25 হয়, এরকম আর কি। তো আমাদের ক্রয় হার যদি এরকম 10 হয়, তাহলে এটা হয় 9.09। তো এইগুলো তোমরা এই সূত্র দিয়ে যেমন ক্যালকুলেট করতে পারো, পাশাপাশি এরকম যদি মুখস্থ রাখতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে আর এই রূপান্তর করে নিতে হবে না। তো এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, ধীরে ধীরে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো হবে। তো আমরা পরের এমসিকিউতে যাই। উৎপাদনের পরিমাণ বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে যে ব্যয়ের মোট পরিমাণ বৃদ্ধি বা হ্রাস ঘটে তাকে কি বলে? উৎপাদনের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে নিচের কোনটির পরিমাণে হ্রাস বা বৃদ্ধি ঘটে? তাহলে উৎপাদনের পরিমাণ, দেখো উৎপাদনের পরিমাণ যত বৃদ্ধি পাবে, পাশাপাশি কি হবে? আমাদের যে ব্যয়ের হচ্ছে মোট পরিমাণ বা হচ্ছে হ্রাস বৃদ্ধি করে। তাহলে আমাদের অপশনগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, একটা হচ্ছে স্থির ব্যয়। তোমরা জানো স্থির ব্যয় সবসময় স্থায়ী থাকে। স্থায়ী ব্যয় সবসময় কি থাকে? স্থায়ী থাকে। পরিবর্তনশীল ব্যয় সবসময় পরিবর্তন হয়। অর্থাৎ তুমি যদি 1000 ইউনিট উৎপাদন করো, তাহলে তোমার একরকম ব্যয় হবে। তুমি যদি 5000 করো, তাহলে আরো কমে যাবে। অর্থাৎ উৎপাদন বৃদ্ধি পেলে পরিবর্তনশীল ব্যয় কমে এবং উৎপাদন হ্রাস পেলে, এটা আমি একটু লিখে দিই তোমাদেরকে, উৎপাদন বৃদ্ধি পেলে কি হয়? পরিবর্তনশীল ব্যয়, এই যে পরিবর্তনশীল ব্যয় হ্রাস পায়।
পরিবর্তনশীল ব্যয় হ্রাস পায় এবং হচ্ছে উৎপাদন যদি হ্রাস পায় তাহলে পরিবর্তনশীল ব্যয় কি হয়, বৃদ্ধি পায়। তাহলে আমাদের এই পরিবর্তনশীল ব্যয় হচ্ছে মূলত হ্রাস ভিত্তিক ঘটে উৎপাদন বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে। তাহলে আমরা অ্যান্সার বলতে পারি বি। অ্যান্সার কি বলতে পারি, বি। 28-এ যদি আমরা সেই মোটের উপর উপার্জন ক্ষমতা কোনটি, মোটের উপর, এই যে মোটের উপর উপার্জন ক্ষমতা, মোট বলতে কি বোঝায়, মোট বলতে আমাদের বিনিয়োগকৃত মোট সম্পত্তিকে বোঝায়। মোট বলতে আমরা কি বুঝি, বিনিয়োগকৃত মোট সম্পত্তি। তাহলে দেখো বিনিয়োগকৃত মোট সম্পত্তি কোনটা, দেখো সম্পদ আবর্তন দিয়ে আমরা বিনিয়োগকৃত সম্পত্তি বুঝি না, মোট লাভের হাত দিয়ে শুধুমাত্র মোট লাভ বুঝি। সম্পত্তি হতে উপার্জন, তাহলে মোটের উপর উপার্জন মানে কি, সম্পত্তির উপর উপার্জন, সম্পত্তির উপর উপার্জন, মোটের উপর উপার্জন মানে হচ্ছে সম্পত্তি হতে উপার্জন। এরপরে দেখো 29-এ আসো, কোম্পানির কর পরবর্তী মুনাফা 1 লক্ষ টাকা, সাধারণ শেয়ার সংখ্যা 2 লক্ষ, সাধারণ শেয়ার সংখ্যা হচ্ছে 2 লক্ষটি, অবন্টিত মুনাফা হচ্ছে 10,20,000, শেয়ার প্রতি আয় কত। এখন শেয়ার প্রতি আয়ের একটা সূত্র আছে, আমাদের কি জানতে চেয়েছে, শেয়ার প্রতি আয়। তাহলে এই শেয়ার প্রতি আয়ের একটা সূত্র আছে যেটাকে আমরা সংক্ষেপে বলি ইপিএস। তাহলে শেয়ার প্রতি আয়, শেয়ার প্রতি আয়, শেয়ার প্রতি আয়, শেয়ার প্রতি আয় যেটাকে আমরা সংক্ষেপে কি বলি, ইপিএস, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি, ইপিএস। তাহলে শেয়ার প্রতি আয়কে আমরা ইপিএস বলি। ইপিএস এর সূত্র হচ্ছে উপরে যায় নিট মুনাফা, উপরে নিট মুনাফা, নিচে হচ্ছে শেয়ার সংখ্যা, নিচে কোনটি, শেয়ার সংখ্যা, নিচে হচ্ছে শেয়ার সংখ্যা, উপরে নিট মুনাফা, নিচে হচ্ছে শেয়ার সংখ্যা। তাহলে উপরে দেখো নিট মুনাফা দেওয়া আছে আর এখানে অবন্টিত মুনাফা আছে, তাহলে অবন্টিত মুনাফা আমাদের কোনো কাজে লাগবে না। তাহলে এই অবন্টিত মুনাফা ইপিএস বা শেয়ার প্রতি আয় বের করতে আমাদের কোনো প্রয়োজন হয় না, তাহলে এটা বাদ। তোমাদেরকে অতিরিক্ত তথ্য দেয়, অনেক সময় কনফিউজ করে দেওয়ার জন্য, এই জন্য অতিরিক্ত তথ্য দেখে তোমাদের কনফিউজ হওয়া যাবে না। আমাদের যে গাণিতিক সমস্যা সমাধান করতে যতটুকু লাগবে ততটুকুকে কাজে লাগাতে হবে। আমরা দেখতে পাচ্ছি নিট মুনাফা আছে 1 লক্ষ, যেটাকে আমরা উপরে দিব 1 লক্ষ, আর নিচে হচ্ছে আমাদের শেয়ার সংখ্যা হচ্ছে 2 লক্ষটি, কতটি, 2 লক্ষ। ওকে, তাহলে 1 লক্ষকে আমরা 2 দিয়ে ভাগ করলে দেখো এই সবগুলো শূন্য কাটা যাচ্ছে, 1/2 কত আসতেছে, 1/2, 1/2 মানে হচ্ছে 0.50। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে এ, অ্যান্সার হচ্ছে এ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ। এরপরে আমরা 30-এ যদি যাই, 30 নং এমসিকিউতে যদি যাই, দেখো অপটিমাস কোম্পানির নিট বিক্রয় 5 লক্ষ টাকা, চলতি সম্পত্তি 30,000 টাকা, গড় মোট সম্পত্তি দেওয়া আছে এবং নিট মুনাফা এত হলে উক্ত কোম্পানির সম্পত্তির উপর মুনাফার হার, সম্পত্তির উপর মুনাফার হার। তো এই যে সম্পত্তির উপর মুনাফার হার, তাহলে তোমরা হচ্ছে সম্পত্তির উপর মুনাফার হার বের করতে গেলে এটার ফর্মুলা হওয়া উচিত এরকম। দেখো সম্পত্তির উপর মুনাফার হার, তাহলে উপরে দিবা মুনাফা, উপরে দিবা মুনাফা, নিচে দিবা হচ্ছে সম্পত্তি, উপরে দিবা মুনাফা, নিচে দিবা কি, গড় সম্পত্তি, গড় মোট সম্পত্তি, গড় মোট সম্পত্তি। আর যেহেতু হার বলেছে তাহলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে, হার বললে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো মুনাফা কই, মুনাফা আছে দেখো এই যে এখানে দেওয়া আছে 1 লক্ষ টাকা মুনাফা, 1 লক্ষ টাকা মুনাফা। তাহলে এটা আমাদেরকে উপরে কাজে লাগাইতে হবে। তাহলে 1 লক্ষ টাকা আমরা লিখি উপরে, উপরে লিখি 1 লক্ষ টাকা। গড় মোট সম্পত্তি দেখো দেওয়া আছে এখানে 20 লক্ষ টাকা, কত আছে, 20 লক্ষ টাকা। এ বাদে যেসব তথ্য দেওয়া আছে এগুলো হচ্ছে অতিরিক্ত দেওয়া আছে, এগুলো কোনো কাজে লাগবে না। যেমন নিট বিক্রয় দেওয়া আছে, চলতি সম্পদ দেওয়া আছে, এগুলো কোনো কাজেই লাগবে না। তাহলে এই ধরনের তথ্য তোমাদেরকে কনফিউজ করার সময় অনেক সময় দিয়ে থাকে, তো এগুলো দিয়ে এগুলো দেখে কনফিউজ হওয়া যাবে না, এগুলো দেখে কনফিউজ হওয়া যাবে না। তাহলে আমাদের 2 লক্ষ হচ্ছে আমাদের, 1 লক্ষ হচ্ছে আমাদের মুনাফা এবং 20 লক্ষ হচ্ছে আমাদের কি, গড় নিট সম্পত্তি, গড় নিট সম্পত্তি। এখন আমরা কাটাকাটি করি, 5টা শূন্য আছে, এই 5টা আমরা কেটে দিতে পারি, উপরে 1 এবং এখানে হারের জন্য 100। তাহলে দেখো উপরে হচ্ছে 100 আর নিচে হচ্ছে 20, তার মানে হচ্ছে 5%, তার মানে কত পার্সেন্ট, 5%, 5%। তাহলে 5% হচ্ছে গড় সম্পত্তির উপর আমাদের মুনাফার হার, 5% হচ্ছে কি, সম্পত্তির উপর আমাদের মুনাফার হার। 31-এ যদি আসি, প্রতি সপ্তাহান্তে উত্তোলন 62 টাকা, 7% হারে সুদে উত্তোলনের সুদ কত হবে। তাহলে দেখো প্রতি সপ্তাহে আমরা উত্তোলন করি, কি করি, প্রতি সপ্তাহে আমরা উত্তোলন করি। এখন উত্তোলনের সুদ বের করতে বলেছে, উত্তোলনের সুদ বের করতে বলেছে, উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ। তো এই যে সপ্তাহান্তে উত্তোলন করলে দেখো, হান্তে মানে সপ্তাহের শেষে, সপ্তাহান্তে মানে কি, সপ্তাহের শেষে, সপ্তাহের শেষে। তাহলে প্রতি সপ্তাহের শেষে হলে কি হয় দেখো, তাহলে আমরা উত্তোলন করি কত, প্রতি সপ্তাহে হচ্ছে 62 টাকা, সুদের হার হচ্ছে 7%, তার মানে 7/100 গুণ, যেহেতু সপ্তাহান্তে বলেছে তার মানে সপ্তাহের শেষে, সপ্তাহের শেষে হলে আমরা গুণ করব 51/2 দিয়ে, কি দিয়ে করব, 51/2 দিয়ে করব। এখন আমরা এটা কিভাবে সহজে কাটাকাটি করতে পারি, তোমরা যদি একটু খেয়াল করো, দেখো এই 2কে আমরা যদি 31 দিয়ে কাটি, 31, তাহলে উপরে দেখো আছে 31 গুণ 7 গুণ 51 আর নিচে আছে 100, নিচে আসে কত, 100। এখন আমরা এই 31, 51 এবং 7কে গুণ করব, 31, 51 এবং 7কে গুণ করব। আগে আমরা 31 আর হচ্ছে
7 গুণ 31 করে নিই, তাহলে 7 একে 7, 3 7 21, 3 7 21, তাহলে কত হয় 217। 7 গুণ 1, 7 একে 7, 3 7 21, 217 এবং হচ্ছে গুণ 51, তাহলে 7 একে 7, 1 2 0, 5 7 35, 5 হাতে 3, 5 একে 5 আর 3 8, 5 দুগুণে 10, তাহলে দেখো 7 6 0 1 1, তাহলে 11,000 উপরে হচ্ছে কত 11,067, এইটুকের গুণফল হচ্ছে 11,067, এতটুকের গুণফল কত 11,067, আর নিচে আছে 100। এখন 100 দিয়ে ভাগ করলে আমরা এখানে কিন্তু দশমিক এনে দিলেই, অর্থাৎ দুইটা ডিজিট আছে, দেখো একের পরে দুইটা ডিজিট আছে, তাহলে আমরা দুইটা ডিজিটের এইদিকে যদি আসি এবং দশমিক পাতিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যায়, তাহলে 110.67, তাহলে 110.67 হচ্ছে উত্তোলনের সুদের পরিমাণ। তো এই ধরনের ক্যালকুলেশন দেখলে ভয় পাওয়া যায় না, দেখো ইজি ক্যালকুলেশন, কিন্তু দেখে মনে হচ্ছে, প্রথম দেখাতে মনে হচ্ছে যে খুব জটিল ক্যালকুলেশন হয়তো, কিন্তু এইগুলো কিন্তু ক্যালকুলেটর ছাড়া খুব সহজে আমরা করতে পারি এবং এটা 40 সেকেন্ডে চাইলেই কিন্তু করা যায়। তোমরা যদি একটু প্র্যাকটিস করো এইসব এমসিকিউ গুলো, এইসব গাণিতিক সমস্যাগুলো একটু বারবার যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের ইনশাল্লাহ সমস্যা হবে না, কিন্তু প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু একটা সমাজে বিপদে পড়বা, এই ধরনের দেখলেই তোমাদের কাছে কঠিন মনে হবে। তো আমি তোমাদেরকে বলবো গুচ্ছের জন্য হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্টে যেহেতু 70 মার্ক, তোমরা বেশি বেশি করে হিসাব বিজ্ঞান 35টা প্র্যাকটিস করো, 35টা এমসিকিউতে এমনভাবে প্র্যাকটিস করো যেন এখানে 33 34 35 হয়, ম্যানেজমেন্টের ক্ষেত্রেও একই কথা। তো তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো, তাহলে 110.67, 110.67 হচ্ছে আমাদের অ্যান্সার। 32-এ যদি আমরা আসি, 2023 সালের 3 বছরের জন্য 3600 টাকা একটি বীমা পলিসি ক্রয় করা হয়। 3 বছরের জন্য কত 3600, তাহলে 3 বছরে কত মাস, 3 বছরে 36 মাস, তাহলে 36 মাসে হচ্ছে 3600, 36 মাসে কত 3600, দেখো 36 মাসে 3600, তার মানে প্রতি মাসে 100, প্রতি মাসে কত, প্রতি মাসে 100 করে, আর বছরে হওয়ার কথা 1200, বছরে হওয়ার কথা 1200 টাকা। ওকে, এতটুকু আমরা বুঝলাম। একটি পলিসি ক্রয় করা হয় এবং অগ্রিম প্রদত্ত বীমা হিসেবে ডেবিট করা হয়, তাহলে এই যে 3600 টাকা এটা হচ্ছে অগ্রিম বীমা, একটা সম্পদ। 2024 সালে ধরা পড়ে যে 2023 সালে বীমা সম্পর্কে কোনো দাখিলা দেওয়া হয়নি, তাহলে 2023 সালে আমাদের উচিত ছিল বছর শেষে বীমা খরচটা ডেবিট করা এবং অগ্রিম বীমা ক্রেডিট করা। বছর শেষে কি করা, বীমা খরচ ডেবিট, এবং যেহেতু আমরা নগদে দিব না, অগ্রিম দেওয়া ছিল, তাহলে অগ্রিম বীমাকে আমাদের ক্রেডিট করতে হবে সমন্বয় দাখিলায়। এখন এটা করা হয়নি এবং এজন্য 2023 সালে নিট আয় কর নাই ধরে 1000 টাকা বেশি দেখানো হয়েছে। তাহলে এই যে বীমা খরচটা আমরা দেখাইনি, 2023 সালে, যেটার ফলে আমাদের 1000 টাকা বেশি দেখানো হয়েছে, কত 1000 টাকা। তাহলে আমাদের বছরে হওয়ার কথা 1200 টাকা, বছরে কত হওয়ার কথা, বছরে হওয়ার কথা 1200, কিন্তু আমরা কত টাকা বেশি পাইছি, খরচ একটা দেখাই নাই, যার ফলে আমাদের লাভ হয়েছে 1000 টাকা বেশি। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের 1 বছরের খরচ না, 1 বছর হলে অবশ্যই 1200 টাকা বেশি দেখানো হইতো লাভ হিসাবে, যেহেতু ব্যয় দেখাই নাই। কিন্তু আমরা বুঝতে পারছি যে যেহেতু 1000 টাকা, তার মানে এটা 12 মাসের না, তাহলে 12 মাসে যদি 1200 হয়, 1000 টাকা হইতে কত লাগে, 1000 টাকা হইতে কত মাস লাগে, দেখো 1000 টাকা হইতে কত মাস লাগে, এখানে দেখছো প্রতি মাসে 100, তাহলে 10 মাস, 1000 টাকা হইতে কত মাসে লাগে, 10 মাসের খরচ, 10 মাসের বীমা খরচ হচ্ছে এই 1000 টাকা। তাহলে 10 মাসের বীমা খরচ যদি 1000 টাকা হয়, যেটার ফলে আমরা ব্যয় না দেখানোতে আমাদের কি হয়েছে, 1000 টাকা লাভ বেশি হয়েছে। তাহলে এই পলিসিটি যে তারিখে ক্রয় করা হয়েছিল, তাহলে আমরা এই পলিসিটি 10 মাস আগে কিনছিলাম, 2023 সালের ডিসেম্বর মাস আসার আগে 10 মাস আগে কিনছিলাম। তাহলে 10 মাসটা কবে থেকে হয়, জানুয়ারি থেকে হইলে আমাদের 12 মাস হয়, ফেব্রুয়ারি থেকে হলে 11 হয়, মার্চ থেকে হলে আমাদের 10 মাস হয়, মার্চ থেকে হলে আমাদের কি হয় 10 মাস হয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি, আমাদের অ্যান্সার কি সি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে সি, এই প্রশ্নের অ্যান্সার হবে সি। আশা করি তোমরা বুঝতে পারছো। 33-এ আমরা যদি যাই, শ্রমিকের মূল মজুরি 12,000 টাকা, শ্রমিকের মূল মজুরি কত 12,000 টাকা, ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ, ওভারটাইম মজুরি, ওভারটাইম যদি কেউ করে, অর্থাৎ ধরো কর্মঘন্টা 8 ঘন্টা, এরপরে ধরো 2 ঘন্টা করলো, তাহলে ওই যে ঘন্টায় যদি আগে 60 টাকা পাইতো, এখন তার দ্বিগুণ পাবে, অর্থাৎ 120 টাকা পাবে, এরকম বিষয়। স্বাভাবিক কর্মঘন্টা 200 ঘন্টা হলে, স্বাভাবিক কর্মঘন্টা হচ্ছে 200, ওভারটাইম মজুরির হার বের করতে বলছে। তাহলে আমরা দেখো মূল মজুরি দেওয়া আছে কত 12,000 টাকা, মূল মজুরি কত 12,000 টাকা। তাহলে আমরা যদি মূল মজুরির হার বের করি, মূল মজুরির হার কত, দেখো মূল মজুরি আছে 12,000 টাকা, আর কত ঘন্টা মূল মজুরির কর্মঘন্টা হচ্ছে 200, তাহলে আমরা হার বের করতে বললে 12,000-কে 200 দিয়ে ভাগ করলে হার পাবো, বা ঘন্টা প্রতি আমাদের আয় বা হচ্ছে মজুরি পাবো, ঘন্টা প্রতি, এটাকে তোমরা ঘন্টা প্রতি মজুরিও বলতে পারো। তাহলে একটা 0 2টা 0, 120 কাটলে হচ্ছে 60 টাকা। তাহলে 60 টাকা হচ্ছে আমাদের হচ্ছে
স্বাভাবিক আয় কত, বা স্বাভাবিক মজুরি হচ্ছে 60 টাকা। এখন ওভারটাইম মজুরির হার বের করতে বলছে প্রতি ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় স্বাভাবিক মজুরি 60 টাকা, তাহলে ওভারটাইম মজুরি বলতেছে দেখো ওভারটাইম মজুরি বলতেছে স্বাভাবিক মজুরির দ্বিগুণ, তাহলে স্বাভাবিক যদি 60 টাকা হয় তাহলে এর দ্বিগুণ হচ্ছে ওভারটাইম মজুরি, তার মানে 120 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। 120 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত? 120 টাকা। ওভারটাইম মজুরির হার হচ্ছে ঘন্টায় 120 টাকা। 34 আমরা যদি যাই, যদি একক প্রতি বিক্রয় 20 টাকা হয়, যদি একক প্রতি বিক্রয় 20 টাকা হয়, পরিবর্তনশীল ব্যয় একক প্রতি 12 টাকা হয়, স্থায়ী ব্যয় 35,000 টাকা হয়, তাহলে সমচ্ছেদ বিক্রয়ের একক কত? সমচ্ছেদ বিক্রয় এককের একটা ফর্মুলা আছে, দেখো সমচ্ছেদ বিক্রয় ব্র্যাকেটে আমরা লিখি একক, তাহলে এটা সূত্র হচ্ছে উপরে হচ্ছে স্থায়ী ব্যয়, উপরে কি স্থায়ী ব্যয়, আর নিচে হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। তাহলে স্থায়ী ব্যয় হচ্ছে কত? দেখো এখানে স্থায়ী ব্যয় দেওয়া আছে 35,000 টাকা, তাহলে আমরা উপরে লিখবো 35,000, উপরে কি লিখবো 35,000, নিচে দেখো কি কি আছে, একক প্রতি বিক্রয় মূল্য আছে 20 টাকা, মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আছে 12 টাকা, তাহলে 35,000 ডিভাইডেড বাই 8, 35,000 ডিভাইডেড বাই কত? 8। তাহলে আমরা একটু ভাগটা করি এই পাশে, দেখো 8 ডিভাইডেড বাই 35,000, তাহলে আমরা দেখো 4 8 32 হয়, হাতে থাকে 3, শূন্য নামাইলে কত হয়? দেখো শূন্য নামাইলে আমাদের কত হচ্ছে, শূন্য নামাইলে আমরা কয়বার যায়? 3 8 24, 3 8 যায় 24, তাহলে 24, এরপরে দেখো 6 আসতেছে, 6 এর পরে আবার একটা শূন্য নামাও, তাহলে দেখো 7 8 56, 7 8 কত? 56, তাহলে 56 আমরা নামাই 56, এরপরে দেখো 4 থাকে, আর একটা শূন্য নামাও, 5 8 40, তাহলে 40 দিলে আমাদের মিলে যায়, তাহলে 4375 একক। কত? 4375 একক হচ্ছে সমচ্ছেদ বিক্রয় একক। তাহলে 4375 অপশন ডি তে দেখতে পাচ্ছি, যেটা অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। এরপরে 35 আমরা যদি যাই, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে রুমন 400 টাকা বেতন অর্জন করলো। রুমন কি করলো? 400 টাকা বেতন অর্জন করলো, তাকে অক্টোবর 1 তারিখে পরিশোধ করা হবে। সেপ্টেম্বর 30 তারিখে রুমনের চাকরিদাতার বইতে সমন্বয় দাখিল হবে। তাহলে দেখো আমাদের যারা কর্মচারী, আমরা ধরে নিলাম রুমন হচ্ছে আমাদের কর্মচারী, তাহলে সেপ্টেম্বর মাসে হচ্ছে তার বেতন হচ্ছে 400 টাকা সে অর্জন করেছে, এটা আমরা অক্টোবরে দিব। তাহলে সেপ্টেম্বর মাসে আমাদের একটা সমন্বয় দিতে হবে। তাহলে আমাদের আয় স্বীকৃতি নীতি এবং আমাদের ব্যয় স্বীকৃতি নীতি বলে যে হচ্ছে, বা মিলকরণ নীতি এটাই বলে যে মাসের ব্যয় সেই মাসে আমাদের দেখাতে হবে, বা যে হিসাবকালের ব্যয় সেই হিসাবকালে দেখাতে হবে। এখন সেপ্টেম্বরের ব্যয় আমরা অক্টোবরে দেখাতে পারবো না, আমাদেরকে সেপ্টেম্বরেই ওই ব্যয়টা দেখাতে হবে, তাহলে সেপ্টেম্বরের 30 বা এই যে বলছে সেপ্টেম্বরের 30-এ হচ্ছে সমন্বয় দাখিলা কি হবে? তাহলে সেপ্টেম্বর 30-এ এসে আমরা কি সমন্বয় দিতে পারি? যে বেতন ব্যয় ডেবিট, কি লিখতে পারি? বেতন ব্যয় ডেবিট কত টাকা? 400 টাকা। এবং যেহেতু আমরা টাকা দিচ্ছি না, তাহলে আমরা লিখতে পারি প্রদেয় বেতন ক্রেডিট, কি লিখতে পারি? প্রদেয় বেতন ক্রেডিট 400 টাকা, অর্থাৎ দায় হিসেবে রেখে দিতে পারি প্রদেয় বেতন ক্রেডিট 400। তা দেখো বেতন এখানে বলছে দাখিলার প্রয়োজন হয় না, দাখিলার প্রয়োজন হবে, বেতন খরচ ডেবিট, প্রদেয় বেতন ক্রেডিট 400 টাকা, এটা ঠিক আছে। তাহলে আমাদের এটার সাথে মিলতেছে অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে বি। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? বি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করতে করতে আমাদের একেবারে শেষ 35 নং এমসিকিউ সলভ করলাম। আজকের ক্লাসটি আমরা এই হিসাব বিজ্ঞানের 35টি এমসিকিউ সলভ রেখেছিলাম, এবং পাশাপাশি তোমাদেরকে প্রত্যেকটা টপিক বিস্তারিত আলোচনা করে বোঝানোর চেষ্টা করেছি এবং প্রত্যেকটি অপশনও বুঝিয়েছি। তো তোমাদের ক্ষেত্রে পরামর্শ বা সাজেশন থাকবে এটাই, যে তোমরা যে এমসিকিউগুলো করো বা আমরা যে এমসিকিউগুলো করাচ্ছি এগুলো অবশ্যই একটু গুরুত্বের সাথে করবা, এবং বুঝে যেভাবে ব্যাখ্যা সহকারে পড়ালাম, প্রত্যেকটা এমসিকিউ এর ভিতরে অনেক ব্যাখ্যা আছে, অনেক অন্তর্নিহিত কথাবার্তা আছে। তো এই অন্তর্নিহিত কথাবার্তাগুলো তোমাদেরকে জানতে হবে, নাহলে একটু প্রশ্ন ঘুরাই দিলে আমরা অনেক সময় ভুল করি বা নার্ভাস হয়ে যাই। এই বিষয়গুলো আমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে দূর করতে হবে। পাশাপাশি গাণিতিক সমস্যাগুলো কিভাবে ক্যালকুলেটর ছাড়া দ্রুত করতে পারি, এই জন্য আমাদেরকে বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবো তত তোমার ম্যাথগুলো সলভ করা ইজি হবে, এটাই তোমাদের প্রতি আমার সাজেশন।